চলবে। মোহমায়ার বাহুডোরে। পর্ব ৩। সাদিয়া। সুরের কুসুমকোমল মিষ্টি আভা ছড়িয়ে গিয়েছে চারিদিকে। মাথার উপর তপন মেলে ধরলেও খুব বেশি তেজ লাগছে না গায়ে। শহরের মতো ঝলসানো গরমটা নেই এখানে। শীতের আগাম বার্তা এই হিমেল হাওয়া জানান দিচ্ছে। শত শত টুরিস্টের ভিড় আনাগোনা। তবুও ইহাম কপাল কুঞ্চন করে চিন্তিত ভঙ্গিতে তাকিয়ে আছে মায়রার দিকে। ভেতরের মিহি শঙ্কা তাকে এই মুহূর্তে নির্বোধ করে দিয়েছে পুরোদমে। ওই তো চোখের সামনে ভাসছে মায়রার ভীত সংশয়ে ঝাপটানো কাতর মুখশ্রীটা। খুব ধীরে ইহাম আবার তাকালো মায়রার পায়ের দিকে। রেলিংয়ের গা ঘেঁষে তার পাটা বেকায়দায় পড়ে আছে। সেটা কি ওই বোকা গাধা মেয়ে এটা বুঝতে পারছে না? আরেকটু বেকায়দা হলে সোজা পা ভাঙ্গবে, নয়তো একদম পোগার পার। শিফু আতঙ্ক নিয়ে একদম মায়রার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, যেন সে মায়রার ভেতরেই লুকিয়ে যাবে। এদিকে ভীতত্রস্তে কাবু হয়ে থাকা মায়রার দিনদুনিয়া ভুলে তাকিয়ে আছে ইহামের দিকে। তার মূল চিন্তার বিষয় এখন হবেটা কি? ওই লোকটা এভাবে নিভৃতে তাকিয়ে আছে কেন? এটা বুঝতে মনোযোগ সেদিকে দিলে শিফুর আরেকটু গা ঘেঁষায় মনে হলো সে নিজের পায়ের উপর ব্যালেন্স রাখতে পারল না। আচমকা শরীর দুলিয়ে তার মনে হলো কোনো একটা অঘটন ঘটে গিয়েছে। বুকটা ধক করার সাথে সাথে কম্পিত ভারসাম্যহীন শরীরটা নড়েচড়ে উঠল। কিছু বুঝে উঠার আগেই পায়ের ব্যথায় মুখ খিচে রাখল সে। ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখতে পেল ইহাম হাঁটু ভাঁজ করে তার সামনেই বসে আছে। চোয়াল শক্ত দৃঢ় করে পাটা ছেড়ে অগ্নিচক্ষু নিয়ে উঠে দাঁড়ালো সে। কিছু বলা কিংবা বুঝে উঠার আগেই মায়রার গালে ঠাসস করে একটা চড় বসিয়ে দিল সে। অনাকাঙ্ক্ষিত এক চড়ে ভীষণ লজ্জা বিচলতায় মায়রা আর মাথা তুলে তাকালো না। ইহাম তখনও ক্রোধে জ্বলতে থাকা দুটি চোখ নিয়ে তাকিয়ে আছে মায়রার দিকে। এখনই যদি ছুটে এসে পাটা না সামলাতো তাহলে কোন ভয়াবহ কাজটা হতো এ নিয়ে মেয়েটার কোনো ধারণা আছে? উপস্থিত অনেক মানুষ উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেও কেউ কেউ সেদিকে পাত্তাও দিল না। পাশেই তুহিন দাঁড়িয়ে ছিল। শিফু ভয়ে তার পিছনে লুকিয়ে আছে। তুহিনের বাকি বন্ধুগুলিও নির্বাক উৎসুক নজরে তাকিয়ে রয়েছে তাদের দিক। কিন্তু তুহিন কেমন যেন ফুঁসে উঠল। বিষয়টা তার একটুও ভালো লাগলো না। এতগুলি মানুষের সামনে বোনের গায়ে হাত তোলাটা একদমই মেনে নিতে পারছে না সে। চাপা ক্ষোভ নিয়ে সে কিছু বলতে যাবে তার আগেই ইহাম হাত বাড়িয়ে তাকে থামতে ইশারা দিল। বিক্ষুব্ধ স্বরে হিসহিস করে ইহাম জানালো, আর একটাও কথা বলবে না তুমি তুহিন? একদম চুপ। এত ম্যাচিউর হয়েও কি করে এমন নির্বোধের মতো কাজ করতে গেলে তুমি? বাড়ির সবাইকে মিথ্যে বলে কেন ওকেও নিয়ে আসতে গেলে তুমি? তোমার কোনো ধারণা আছে এই মুহূর্তে জায়গাটা কত বিপজ্জনক? আর শিফু, তুই এখানে কি করছিস হারামির বাচ্চা? তোকে এখানেই পুঁতে ফেলবো আমি। ইহাম তেড়ে আসতেই শিফু একেবারে নিজেকে আড়াল করে নিল। ভাইয়ের সামনে ঠেলে দিল তুহিনকে। তুহিন নীরবে ফুঁসলেও খেয়াল দিয়ে তাকালো ইহামের দিকে। তাকে কেমন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে। ব্যগ্র বিচলিত ভাব ছেলেটাকে অস্থির ব্যাকুল করে তুলছিল। সবকিছু কেমন ছন্নছাড়া লাগছে। সাজানো পরিকল্পনাটা বিগড়ে গিয়ে মেজাজ চটিয়ে দিচ্ছে তার। ছক ছন্দপতনের ক্ষোভটা তার মুখে হিংস্রভাবে ফুটে উঠছে। সে আবার পা বাড়াল মায়রার দিকে। মেয়েটা এখনো মাথা তুলে তাকায়নি পর্যন্ত। নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে দেখে সেটাও বুঝি তার মনঃপুত হলো না। বিদ্বেষে তার বাহু চেপে চিবিয়ে বলল, এই মেয়ে বাসার সবাইকে মিথ্যে বলে কেন এখানে আসলে? নীরব না থেকে আনসার দাও ড্যাম ইট। ইহাম মায়রার বাহু শক্ত হাতে খামছে রেখেই ঝাঁকিয়ে উঠল তাকে। মেয়েটা একদম নির্লিপ্ততা নিস্তেজভাবে তখনও মাথা নুয়ে রেখেছে। ভুলক্রমেও একটিবার নতমস্তক উপরে তুলে তাকায়নি তার দিকে। তার লম্বা উন্মুক্ত চুল দিয়ে মুখের একপাশ একেবারে ডেকে আছে। চোখের কুর্নিশ বেয়ে পড়া শুভ্রকণা একপল দেখে ছেড়ে দিল মায়রার বাহু। খামছে রাখা হাতটা আস্তে আস্তে ঢিলে করে দূরে সরে এলো। এক পাশে গিয়ে চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড নীরবেই ভাবল কিছু। এখনই এদের সবাইকে এখান থেকে পাঠিয়ে দিতে হবে। ইমিডিয়েটলি ওদের এই জায়গা থেকে দূরে সরাতে হবে। তাহলে সব কিছু পরিকল্পনা মাফিক করতে খুব বেশি ঝামেলা পুহাতে হবে না। ইহাম মায়রার দিকে তাকালো। ওর করুণ মুখটা দেখে আচমকা হুহু করে উঠল হৃদয়টা। কোথাও যেন উৎপীড়ন অনুভব করল খানিক। তবুও নিজেকে সামলে ফোঁস করে দম নিল। ক্ষীণ গলায় কিছু বলতে যাবে তার আগেই হট্টগোল লেগে গেল বুঝি। সবার বিশৃঙ্খল কোলাহলে চমকে ইহাম ঘাড় বাঁকিয়ে তাকালো সেদিকে। একটা লোক 4 বছরের একটা বাচ্চাকে রেলিংয়ের উপরে উঠিয়ে রেখেছে। গলায় ছুরি ঠেকানো। আস্তে ধীরে পিস্তল ছুরি দিয়ে 10-12 জনকে কাবু করে নিল দুর্বৃত্তের 9 জন লোক। অতর্কিত হামলায় কিছুটা অপ্রস্তুত হয়ে গিয়েছে ইহাম নিজেও। আচমকা সে চোখের পলকেই প্যান্ট থেকে নিজের পিস্তলটা তাক করল রেলিংয়ের উপর বাচ্চাটার গলায় ছুরি ধরা লোকটার দিকে। মুহূর্তে হাউকাউ ছুটোছুটি শুরু হতেই সন্ত্রাসবাদী একজন রুক্ষ তিরিক্ষি গলায় চেঁচিয়ে উঠল, ওই একদম চুপ কইরা খাড়া কইতাছি, নয়তো সবকটার মাথার খুলি উড়াইয়া দিন। সবার মাঝে আতঙ্ক ছেয়ে গিয়েছে। শুধু কান্নাকাটি আর চাপা আর্তনাদের সুর খালি।
ইহামের ইশারা দেওয়াতে তার বাকি দুই সঙ্গীও নিজেদের রিভলভার তাক করেছে ধ্বংসকদের দিকে। ইহাম শান্ত স্বরে বলল, আপনারা কেউ ঘাবড়াবেন না, আমরা প্রশাসনের লোক। আপনারা প্লিজ একটু নীরব থাকুন। কোঅপারেট করুন আমাদের সাথে। তুই আমাদের বা ছিঁড়তে পারবি? আমাদের ওস্তাদের কথা পড়ে পা ছাড় মোড়ে ঘুইরা দেখ একবার হালাবাই। ইহাম সতর্কতার সাথে পিছন ঘুরল। চোখের সামনের করুণ দৃশ্যটা একদম তাকে বিহ্বল করে দিতে সক্ষম হল। মায়রার ভয়ার্ত শঙ্কিত চোখ মুখটা সরাসরি তার বুকে বিঁধল তীক্ষ্ণ বাণের মতো। হৃৎপিণ্ড কামড়ে উঠল তার। নাম মাত্র এক সম্পর্কের জোরে ওই মেয়েটার জন্যে তার ভেতরটা এত চিনচিন করছে। কেন ওরা এখানে আসতে গেল? তার সব পরিকল্পনা ছিন্নভিন্ন করে তাকে এমন অসহায় পরিস্থিতিতে কেন ফেলল মায়রা? মায়রার গলায় খুব জোরালো ভাবে ধরে রাখা ছুরিটার দিকে তাকিয়ে 1 মিনিটের জন্যে নিজেকে উন্মত্ত লাগলো নিজের কাছে। মায়রার ভীত শঙ্কিত চোখ জোড়া তার ভেতর কাঁপিয়ে অস্থির করে তুলল। ঢোক গিলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল সে। হিংস্র দাবানলটা চেপে কণ্ঠে লঘু তেজ মিশিয়ে বলল, রিল্যাক্স, ওদের সাথে তো ঝামেলা নেই। ওদের ছেড়ে কথা বল। খ্যাক খ্যাক করে হেসে উঠল মায়রার গলায় ছুরি ধরা লোকটা। ওর এই হাসি শরীরের রগগুলিকে দাপিয়ে তুলল ইহামের। তবুও কঠিন মুহূর্তে নিজেকে সামলে রাখার চেষ্টা করল। দৃঢ় মনোবলের অসীম সাহসী ইহামটাও যেন নিজ জায়গা থেকে পিছলে যাচ্ছে। তোদের দুইজনের গভীরতা অনেকক্ষণ ধইরা খাড়াইয়া দেখছি। কি হয় জানি না, তয় কামে লাগার মতো মাল। দাঁত খিচে আনল ইহাম। বিদঘুটে হেসে লোকটা মায়রার গলায় আরেকটু চাপ প্রয়োগ করতেই মেয়েটা অসহায়ের মতো গলা টানটান করে আনল। এই মুহূর্তে ভেতরটা ব্যাকুল ব্যগ্র হলেও খুব বেশি প্রকাশ করছে না সে। নিজেকে একেবারে ধীরস্থির করে রাখল কেবল। ইহাম তীক্ষ্ণ নজরে এদিক ওদিক তাকিয়ে সবটা পর্যবেক্ষণ করল। এই মুহূর্তে এত মানুষের ভিড়ে তার সবচেয়ে বিপজ্জনক লাগছে রেলিংয়ের উপর বাচ্চা মেয়েটা আর তার ব্যাকুলতার কেন্দ্রবিন্দু জুড়ে থাকা মায়রা। নিজেকে একটু ধাতস্থ করল সে। খুব গোপনে তার আরও 4 জন সঙ্গীও মিলে গেল ওই আতঙ্কিত মানুষের ভিড়ে। নীরবে কিছু একটা ইশারায় বুঝি দিতেই সে আবার তাকালো মায়রার দিকে। শান্ত নির্লিপ্ততা চাউনি। লোকটা বিশ্রীভাবে এক হাতে চেপে রেখেছে মায়রার হাতটা। সেদিকে তীক্ষ্ণ নজর দিল ইহাম। একটু আগে নিজেও যে স্বেচ্ছায় খামছে ধরেছিল তার দিকে কোনো খেয়াল নেই। অথচ এখন রাগে ফুঁসছে, টগবগ করছে ভেতরটা। তুহিনের দিকে তাকিয়ে খেয়াল করল বোনের জানের শঙ্কায় নিজের প্রতি কোনো ভয়ঢর দেখাচ্ছে না সে। তাকে নীরবে তার বন্ধুরা বুঝি আটকে রেখেছে ওখানে যেতে। দৃষ্টি ঘুরাতে ইহাম কাশল। তুহিন তার দিকে তাকাতেই সঙ্গোপনে কিছু ইশারা করল সে। কে জানে ছেলেটা তার ইশারার সঠিক মানেটা বুঝল কি না। যদি একটুও কোনো কিছু হেরফের হয় তবে মায়রার জীবন সংকটে, ভয়াবহ বিপত্তির মুখে। খুব চতুরতার সাথে তুহিন এক চুল করেই বুঝি পাশ কাটিয়ে গেল। রেলিং এর কোণ ঘেঁষে দাঁড়ালো। ভয় গলা শুকিয়ে আসছে তার। হাত পা কাঁপছে। নিজের প্রতি ভরসা পাচ্ছে না। শুকনো ঢোক গিলে সে ইহামের দিকে তাকালো। সে কথার দ্বারা ব্যস্ত রাখছে লোকটাকে। সেই ফাঁকে চোখের আভাসে বুঝিয়ে দিল আস্থাটা। শুকনো ঢোক গিলে তুহিন ফোঁস করে দম ছাড়ল। ইহাম আবারও ঘাড় বাঁকিয়ে তাকালো পিছন দিকে। যে লোকটা বাচ্চাকে রেলিং এর উপর দাঁড় করিয়ে রেখেছে তার উপর ঠিকঠাক লক্ষ্যটা ধরিয়ে দিতেই লেগে গেল তুমুল ভয়াবহ কাণ্ড। তুহিন যেমন মায়রার গলায় ছুরি ধরা লোকটার হাত চেপে ধস্তাধস্তি শুরু করেছে, ঠিক তেমন করেই রেলিং এর উপর দাঁড় করিয়ে রাখা বাচ্চাটাকে একদম ঝড়ের বেগেই ইহামের এক সৈনিক বাঘের থাবার মতো টেনে এনেছে নিচে। দুটি কাজ একেবারে একই সঙ্গে তড়িৎ বেগে করা হয়েছে। আকস্মিক কাণ্ডটায় সবাই হকচকিয়ে গিয়েছে। ইহামের গাইডে থাকা মোট 11 জন সৈনিক এখানে উপস্থিত। অতর্কিত ঘটনাটা সামাল দিতে খুব একটা ঝামেলা তাদের পোহাতে হয়নি। একসঙ্গে সবার আক্রমণের ফলে মজিদ পাহাড়ির 9 জন লোক অনায়াসে কাবু হলো তাদের কাছে। তখনই এগিয়ে আসা একদল সেনাবাহিনীর কাছে তাদের হ্যান্ডওভার করা হলো। আজ যে এখানে কিছু একটা হবে তারা আগে থেকেই জেনে বুঝে প্রস্তুতি নিয়ে এসেছিল। মজিদ পাহাড়ির লোকেরা ভুলক্রমেও আগে থেকে টের পায়নি কিছু। নয়তো খেলাটা বেদিকে ঘুরতে কিংবা তাদের প্রস্তুতি নিয়ে আসায় মোড় নিতে এক চুল এদিক ওদিক হতো না। মায়রার গলায় ছুরি ধরা শ্যামলা বর্ণের লোকটার বয়স বোধ হয় 34-এর উপরে। সে ক্ষোভান্বিত গলায় বলল, তোরে ওস্তাদ দেইখা লইব। ইহাম শুনল সেটা। মুচকি হেসে এক পা বাড়িয়ে বলল, তোর ওস্তাদ আমার বা ল ছিঁড়বে। শ্যাম্পু লাগিয়ে যত্ন করে রাখবো বলিস তারে। প্রচণ্ড ক্ষোভে ফেটে পড়ছিল লোকটা। সেদিকে ইহান আর দ্বিতীয়বার তাকালি না। ঘাড় ঘুরিয়ে দেখল মায়রার দিকে। শিফু আর তুহিন তাকে অভয় জানাচ্ছে। ইহাম শান্ত পায়ে এগিয়ে গেল সেদিকে। একেবারে মায়রার সামনে দাঁড়ালো সে। মায়রা এবার বিস্মিত বিমূঢ় নয়নে দেখল ওই ধারালো তলোয়ারের মতো মুখখানা। দৃষ্টিতে দৃষ্টি মিললে কেমন অস্বস্তি হলো তার। তবুও পারল না নিজের বেহা নজরটাকে সংযত করতে। কেমন কাঠোকাঠ গলায় জিজ্ঞেস করল, অল রাইট? মায়রা জবাব দিতে পারল না।
কেবল মানুষটার দিকে ছুড়ে দিয়েছে তার নির্লিপ্ততা চাউনি। ভাইকে দেখা মাত্র শিফু একটু চেপে দাঁড়ালো, তুহিনের থেকে খানিক দূরত্ব রেখে। তুহিন সেটা পরখ করে তাকালো ইহামের দিকে। তখনকার ওই রাগের সবটা বুঝল তুহিন। ফলশ্রুতিতে ভেতরের বিদ্বেষ শিথিল হলো তার। কারো কাছে পানি আছে? থাকলে ওকে দাও। ইহাম কথা শেষ করেই ডিউটিরত একজন সেনাবাহিনীকে একটু দূরে নিয়ে কিছু বলল। এমন ভয়াবহ কাণ্ডে এমনিতেই মানুষের ভিড় কমে গিয়েছিল। এরপর আস্তে আস্তে সকলকে জায়গা খালি করতে বলা হলো। একে একে সবাই চলে গেলে ইহাম পা বাড়াল মায়রাদের দিকে। তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে মায়রাকে দেখল একপল। ভেতরটা হঠাৎই এত শীতল বাতায়নে পূরণ হলো কেন? পরক্ষণে সামলে বলল, যেভাবে এখানে এসেছো ঠিক সেভাবেই আজ বান্দরবন থেকে ঢাকায় ফিরবে সকলে। নয়তো বান্দরবনের বান্দর দিয়ে তোমাদের চুল ছিঁড়াবো। ইহামের কথায় সবার মাথায় ভাঁজ ভেঙে পড়ল। কি বলে এই লোক? এত কষ্ট করে গাড়ি রিজার্ভ করে এসেছে, কিছু দেখলো না, অথচ এই লোক কেমনে এসব বলে? তুহিনের সব বন্ধুরা কপাল কুঁচকে সন্দিহানী নজরে তার দিকে তাকালো। তার মানে কি নিজেদের সাথে দুই লেডিস আনার অপরাধে তাদের বয়কট করা হচ্ছে বান্দরবন থেকে? কি ঝঞ্ঝাট ব্যাপার স্যাপার! ইহাম সবার দিকেই চোখ বুলাল। অতঃপর শান্ত রাশভারী কণ্ঠে বলল, আগামী 2 দিন হয়তো সব ট্যুরিস্ট এরিয়া বন্ধ থাকবে নিরাপত্তার জন্যে। সেখানে আর্মির টহল চলবে কেবল। এখানে যদি ঘুরতেই না পারো তবে থেকে কি করবে তোমরা? মাথার উপর প্রকাণ্ড অসহনীয় এক ভাঁজ পড়ার পীড়ায় ছটফট করছে তুহিনের 8 বন্ধু। তুহিনকে এক প্রকার বগলদাবা করে নিয়ে গিয়েছে এক কোনায়। নাদিম চাপা গলায় বলল, এই হালার ব্যাটা তোর বোনের এই হিটলার জামাই কয় কি এসব? চলে যাব মানেটা কি? তুহিন শান্ত স্বরে কিছু বুঝিয়ে বলবে তার আগে জিদান রাগ দেখিয়ে বলল, ওরে আর কি জিগাস? আমি আগেই টের পাইছিলাম এই বোকাচোতো এক হাডুর বয়সী লাদিরে পছন্দ করছে। যার নাক টিপা দেখগা এখনো হিঙ্গুল খায় কিনা। ওদের জন্যেই যত ঝামেলা। তুহিন চটল না। ওদের রাগটাও বেশ বুঝতে পারছে সে। সে নিজেও এক বিন্দু চাইছে না ভ্রমণ পিপাসা না মিটিয়ে চলে যেতে। তবুও তার মন ভীত। সংশয় তার চিন্তায়। একটু আগে মায়রার সাথে যা হলো, তার উপর শিফুকেও টেনে নিয়ে এসেছে। নিজের প্রতি মায়া না লাগলেও ওদের বিপদের আশঙ্কায় সংকুচিত হচ্ছে তার হৃদয়। শান্ত গলায় সে জানালো, দেখ যেহেতু একটা ঝামেলা হয়ে গিয়েছে, আর বিপদ এখনো কাটেনি, তাই আমার মনে হয় চলে যাওয়া উচিত। আমরা না হয়। তুহিনের কথা শেষ হবার আগে ইফাত বলে উঠল, তোদের মন চাইলে তোরা চলে যা, আমি একাই ট্যুর শেষ করে যাব। নাদিম কিছু বলবে তার আগেই কায়েস বিড়বিড় করে বলে উঠল, হু গামা, এর কাজ হইছে। আসলাম একসাথে এর মাঝে এক এক বাই পল্টি মারা শুরু করছে। কায়েসের কথায় তুহিনরা কেউ চমকাল না। কারণ তারা সবাই জানে কায়েস একটা খাপছাড়া লোক। ওর মুখে কোনো কিছু আটকায় না। স্থানকাল পাত্রভেদে সে কখনোই নিজের মুখের লাগাম টানে না। বড় লোক বাবার উচ্ছন্নে যাওয়া ছেলে একটা। কায়েস আরও কিছু অশ্লীল বাক্য ছুড়বে তার আগেই সৌরভ তুহিনের দিকে তাকিয়ে বলে উঠল, আরে এত প্যারা নিচ্ছিস কেন? বান্দরবন ট্যুর দিতে পারবো না তো কি হয়েছে, আমরা খাগড়াছড়ি চলে যাই। তোর বোন জামাই তো সেনাবাহিনীতে আছে। বিশেষ ট্রেইল রয়েছে যাতে করে আমরা এখান থেকে খাগড়াবাড়ি চলে যেতে পারি। তবে সর্বসাধারণের জন্যে এটা প্রযোজ্য নয়। উনাকে বলে দেখ আমাদের জন্যে একটু সুপারিশ করতে, যাতে করে এখান থেকে যেতে পারি। নয়তো আবার চট্টগ্রাম যেতে হবে, তারপর আবার খাগড়াছড়ি। ভাই যাইতেই যদি ক্লান্ত হয়ে যাই তবে ঘুরে দেখার আগেই তো বিছানায় চিতপটাং হতে হবে। তুই পাগল হইছস? এমন সময় সেনাবাহিনীর ট্রেইল দিয়ে আমাদের যেতে দিবে কিভাবে ভাবিস? এটা আমি বলতে পারবো না। আমার কাছে এই মুহূর্তে ফিরে যাওয়াই সেভ মনে হচ্ছে। তুহিনদের 9 বন্ধুর সবচেয়ে শান্তশিষ্ট ভদ্র ছেলে মিজান বলে উঠল, আরে থামো তোরা। এত প্যারা না নিয়ে তোর বোন জামাইকে বল আমরা এখানে রিসোর্টেই না হয় থাকি 2 দিন, এরপর ঝামেলা শেষ হলে ঘুরে ফিরে চলে যাব না হয়। আমার মতে এটা বেস্ট অপশন। পাশ থেকে ফোড়ন কাটার মতো তৌফিক বলল, বা ল আমার। ঝামেলা কত দিন চলবে তার হিসাব নাই। এতদিন রিসোর্টে থাকবো, এরপর ঘুরতে আরও 2-3 দিন যাবে। এত বাজেট কে দিবে? কায়েস বিরক্ত হচ্ছে। চোখ মুখ কুচকে জবাব দিল, শালার ভাই তুমি চিন্তা করো। এমন বা ল ফালানির চিন্তা নিয়ে মাথা ঘামাও তুই? চু ভাই আমার। কায়েসের ব্যবহারে তাদের বন্ধু কেউ কিছু মনেই করে না। কারণ তারা অভ্যস্ত। অতঃপর মিজানের অফারে সবাই সন্তুষ্ট হল। একসাথে আলোচনা করে তুহিন এগিয়ে গেল ইহামের দিকে। ভয় সংকোচ নিয়েই বলল, ইহাম ভাই আমরা সবাই 2 দিন রিসোর্টে থাকতে চাইছি। বিপদ শেষ হয়ে গেলে ট্যুর দিয়ে ঢাকায় ফিরতে চায় সবাই। ইহাম রাগান্বিত চোখে একবার তুহিনের দিকে তাকালো, পরক্ষণে ওর সব বন্ধুদের দিকে। সঙ্গে সঙ্গে তেজস্বী কণ্ঠে জানিয়ে দিল, ছেলেখেলার একটা লিমিট আছে। তোমরা বাচ্চা কিংবা অবুঝ নও যে ঘুরতে পারবে না বলে বায়না ধরবে। যেটা বললাম সেটাই করো। আজই ঢাকায় ফিরবে।
ডোন্ট ওয়েন্ট টু হেয়ার এনি এক্সকিউজ। কায়েস বাদে তুহিনের 7 বন্ধু এগিয়ে এলো ইহামের কাছে। তারাও অনুনয় করল, এক প্রকার চেপেই ধরল ইহামকে। অনন্তর ছেলেটা কি ভাবল কে জানে। সে অদূরে জড়সড় হয়ে থাকা শিফুর সাথে দাঁড়ানো মায়রার দিকে তাকালো। মেয়েটা তার দিকেই তাকিয়ে ছিল। চোখে চোখ পড়তেই বিব্রতে নাকি ভয়ে চোখ নামিয়ে ফেলল বুঝল না সে। গুড় হাসিটা সঙ্গোপনেই নিগুড় রইল। তার ভেতরেও যেন এতদিনেও যে পাহাড়ি আবহাওয়ার শীতলতাটা ঢুকতে পারেনি, এই মুহূর্তে বুঝি সেটা সক্ষম হল। শিথিল হলো তার কঠোর অন্তর। শেষবার অনুরোধ করে তুহিন বলল, ভাইয়া এই ট্যুর শেষে মালয়েশিয়া যাবার কাগজপত্র তৈরি করতে হবে। প্লিজ, এরপর আর সুযোগ হবে না আমার। আপনি ঠিক আছে, তবে শর্ত মোতাবেক এখন নীলাচল থাকা যাবে না। সবাই খুশি হবে নাকি চিন্তায় গড়াগড়ি খাবে তা কেউই বুঝতে পারল না। মানে লোকটা তাদের থাকার অনুমতি দিয়েছে, তাও আবার এই রূপকথা। নীলাচল থাকবে না তো কোথায় যাবে? 2 দিনের অ্যাডভান্স টাকা জমা দেওয়া আছে রিসোর্টে। সেটার কি হবে? এই মুহূর্তে ইমার্জেন্সি থাকার ব্যবস্থাও হবে বলে মনে হচ্ছে না। সবাই যেন দারুণ নির্ভেজাল ঝামেলা পড়ে বোকার মতো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। এই ক্যাপ্টেন সৈনিকের কাঠিন্যতা গম্ভীর মুখের আদল তাদের চঞ্চল চনমনে গ্রুপটাকেও কেমন নীরবে দাবিয়ে রাখছে। ভীষণ ব্যাকুল হলো সবাই। সবটাই নির্নিমেষ দেখল ইহাম। তবে সেসবে বিশেষ পাত্তা দিল না। কেমন রাশভারী গলায় বলে উঠল, সেসব পরে হবে। চলো সবার ব্রেকফাস্ট করা যাক। খাবারের কথা শুনে সবার পেট যেন ডেকে উঠল। খিদের তাড়না বাড়ল বুঝি উদ্রে। নাদিম বলে উঠল, খিদে পেটটা মরমর করতা ছেড়ে মামা। আগে পেট ভরে তারপর ভা। কথাটা বোধ হয় নাদিম শেষ করতে পারল না। সবার নীরব নির্বাক মুখ দেখে সে থামিয়ে পাশ কাটিয়ে দেখল ইহামের তীক্ষ্ণ তবুও শান্ত শীতল চোখের দৃষ্টি। ওই দৃষ্টিতে মুখের বেচাক্কা কথাটা সম্পূর্ণ না করেই দমল সে। বোকা হেসেই চুপ বনে গেল। ইহাম ততক্ষণে দৃষ্টি সরিয়ে তাকালো শুকনো মুখের মায়রার দিকে। দেখে স্পষ্ট বুঝার উপায় আছে খিদে জোরতা ইতস্তত বোধ মেয়েটাকে কেমন বিড়ালের মতো মিয়ে দিয়েছে। রেস্টুরেন্টে সবাই পরোটা খেতে ব্যস্ত। কেউ কেউ খিচুড়ির সাথে হাঁসের গোশত নিয়েছে। ইহাম, মায়রা আর শিফু এক টেবিলে বসেছে। ইহাম খাবার মুখে দিয়ে এক পলক দেখল মায়রার নুয়ানো মুখশ্রীটা। মেয়েটার গালে এখনও তার আঙ্গুলের ছাপ বুঝা যাচ্ছে। অচমকা এক দলা অস্থিরতা তার হৃদয়ে ঝেঁকে বসল। ওই রঙিন গালের দিকে তাকিয়ে তার কেমন হাসপাস লাগছিল। বুক হঠাৎ ভার হয়ে আসতে চাইল লঘুমাত্রায়। সে দমল খানিক খেয়াল করল মায়রা তেমন কিছু খাচ্ছে না। মুখও বেশি নাড়াচ্ছে না। ব্যথা করছে কি মেয়েটার গালে? তাই কি খাচ্ছে না? ইহাম একজনকে ডাকল। শান্ত মিষ্টি স্বরে জিজ্ঞেস করল, আপনাদের এখানে যে কোনো ধরনের স্যুপ পাওয়া যাবে? ইয়েস স্যার। কোনটা অর্ডার নিব স্যার? ইহাম তাকালো মায়রার দিকে। জিজ্ঞেস করল, মায়রা নর্মাল কোনো কিছু নিবে নাকি স্পাইসি? মায়রা হকচকিয়ে তাকালো। দেখতে পেল ইহাম শান্ত দৃষ্টি দিয়ে দেখছে তাকে। ভালোভাবে তাকিয়ে খেয়াল করল কিছু একটা। লোকটার ভাবভঙ্গি তার মোটেও ভালো লাগলো না। সে কি বুঝাতে চাইছে? স্যুপ কেন খেতে যাবে? মানুষটা কি কোনো ভাবে তাকে এটা বুঝাতে চাইছে যে তার জ্বরের কারণে সে খেতে পারছে না? চিবুতে খুব কষ্ট হবে, তাই এত খিদের মাঝে ওই একটু মাশরুম চিকেন মেশানো পানি খাবে? কিছুতেই না। আমার জন্যে একটু যাও, নয়তো ল্যাটকা পানি পানি খিচুড়ি নিয়ে আসুন। মায়রার চেঁচিয়ে এই কথা বলতে মন চাইছে, তবুও সে সেটা বলল না। দমল একটু এমনটা করলে ওই বদ নির্দয় ক্যাপ্টেনটা তাকে বেয়াদব অসভ্য তকমা ছুড়তে 1 সেকেন্ড সময় ব্যয় করবে না। এত লোকের সামনের কি করে বসে তাও একটা চিন্তার বিষয়। মায়রা নিজেকে শক্ত করল। তারপর কাঠগলাতেই জোর নিয়ে বলল, পারলে আমায় 1 প্লেট বিফ কারি দিয়ে যান। পরোটার সাথে খাবো। আপনাদের চিকেন একদম ভালো না। বিফ হবে তো? শিফু হতবিহ্বলের মতো তাকিয়ে রইল মায়রার দিকে। এই মেয়েটা তার রাগী রগজটা ভাইকে অমান্য করে মুখের উপর কথা বলছে। কি দুঃসাহস! না জানি তার ভাই কি করে। শিফু আস্তে করে তাকায় ভাইয়ের দিকে। শান্ত গভীর চোখ দেখে নিজেই থমকায় সে। পরক্ষণে তাকায় মায়রার দিকে। দুজন দুজনকে দেখছে নীরবে নিশ্চুপে। তবে প্রেমময় দৃষ্টিতে তো একেবারেই নয়, তা বেশ ধরতে পারল শিফু। নিয়মিত চাইনিজ, কোরিয়ান, পাকিস্তানি ড্রামা দেখা মেয়ে সে। তবুও দুজনের এই অদ্ভুত চোখের সঠিক ভাষা বুঝতে খুব বেগ পেতে হচ্ছে তার। আবারও হতবাক হয়ে দুজনকেই দেখল। দুজনই শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে একে অন্যের দিকে। তবে সেই দৃষ্টির ভাষা অত্যন্ত অস্থির, বেসামাল। উগ্র ব্যাকুলতার ভাব সেই গভীর দৃষ্টি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল বোধ হয়। একজনের চোখে বুঝি সম্পূর্ণরূপে এড়িয়ে যাওয়ার ক্ষোভ অপমানের তেজ, তো আরেকজনের চোখে রয়েছে কথা অমান্য করার আক্রোশ। মায়রার চাপায় সত্যি খুব ব্যথা করছিল। ওই দানব হাতের চরের জোর নিহাত কম নয়। তবুও সে পরাজিত হলো না ইহামের কাছে। একে তো সবার সামনে চর মেরে ঠিক করেনি, তার উপর আপমানজনক আলগা দরদ দেখাতে এসেছিল।
ওই শক্ত বিফকারি দিয়ে বেশ সময় লাগিয়েই মায়েরা পরোটা চিবিয়েছে। ইহাম শুধু নীরবে শান্ত স্থির ভঙ্গিতে দেখে গিয়েছিল শুধু মেয়েটার জেদ। ওই জেদের পিঠে বুঝি আক্রোশ বাড়ল ওর। স্থির থেকেও মনে মনে ক্রূর হাসছিল বুঝি ছেলেটা এক নিগুড় মননে। জিপে করে ওদের গন্তব্যে আসতে আসতে তাদের প্রায় দুপুর 1টার কাছাকাছি ধরেছিল। ওখান থেকে রওনা দিয়েছিল তারা প্রায় 10টা নাগাদ। রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট তাদের গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যেতে শুরু করলো ঝোপঝাড়ের ভেতর দিয়ে। ইহামের কয়েকজন সৈনিক আগে আগে। তুহিনের বন্ধুদের সাথে টুকটাক কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে তারা। ইহাম স্বভাব সুলভের বিপরীতেই ধীর বেগে হেঁটে আসছে। তার পিছনেই রয়েছে শিফু আর মায়েরা। দুজন হাত ধরে ধরে হাঁটছে। আর অবাক বিস্মিত নজরে চেয়ে দেখছে জঙ্গল পরিবেশ। যেতে যেতে অনুধাবন করছে আস্তে ধীরে তারা খাড়া রাস্তা ধরে এগুচ্ছে। ছোটখাটো টিলার মতো যেন চারপাশ। হুঁশিয়ারি কণ্ঠে ইহাম বলল, সাবধানে পা বাড়িও দুজন। হেল্প লাগছে, সংকোচ করো না। মায়েরা তাকিয়েই মুখ ভেঙচি দিয়ে উঠল। ইহাম দাঁত খিচে সেটা দেখেও না দেখার ভাব করেছে। বেয়াদব ম্যানারলেস মেয়ে বই কি। আগেই পায়ে খানিক ব্যথা লেগেছিল মায়েরার। এবার আর হাঁটতে পারছে না সে। শিফুর দিকে তাকিয়েই পা চালালো। মুখ বাড়িয়ে ফিসফিস করল, ও শিফু, তোমার ভাইয়ারে জিজ্ঞেস করো না আর কত দূর। কেন ভাবি, হাঁটতে পারছো না? আমার তো ভালোই লাগছে, দেখো কি সুন্দর। মায়েরা আনমনে তাকিয়ে কিছু বলবে তার আগেই পা মুচড়ে পড়ল নিচে। ব্যথায় আর্তনাদ তুলে মেয়েটা ধপ করে নিচে বসে পড়ল। শক্ত আদলের অভিজাতপূর্ণ পুরুষটা চকিতে ঘাড় বাঁকিয়ে তাকালো। মায়েরাকে ওভাবে বসে থাকতে দেখে হাত পাঁচ দূরে দাঁড়িয়ে থাকা ইহাম শিফুর আগেই যেন তড়িৎ গতিতে এগিয়ে গেল। ঈষৎ ঝুঁকে চোখে মুখে বিরাট সংশয় তুলে জিজ্ঞেস করল, ইডিয়ট, দেখেও হাঁটতে পারো না? ব্যথায় বিবর্ণ মুখ তুলে মায়েরা তাকালো ইহামের দিকে। তার খুব রাগ হলো। দেখতে পাচ্ছে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে অথচ গলার স্বরের অবস্থা যেন শত্রুকে ধমকাচ্ছে। ব্যথায় মায়েরা আর কিছু জবাব দেওয়ার উপায়ে থাকল না। ওখানে বসেই পায়ের গোড়ালিতে হাত চেপে বসে রইল। চোখ মুখ ব্যথায় বিষবর্ণ ধারণ করেছে তার। শিফু দুঃখ প্রকাশের আভাস গলায় তুলে বলল, ভাবি বেশি ব্যথা পেয়েছ? মায়েরার থেকে জবাব আসে না। চোখ বন্ধ করেই যন্ত্রণায় ছটফট করে নিভৃতে। ইহাম এক হাঁটুতে ভর দিয়ে নিচে মায়েরার পাশেই বসল। রুক্ষ মুখাবয়ব তুলে হাত বাড়িয়ে দিতে দিতে বলল, মুখ চলার মতো পাটা চললে তো এতক্ষণে আমাদের আগে চলে যেতে পারতে। ইহাম হাত বাড়িয়ে খানিক ছুঁয়ে দিতেই ঝটকা দিয়ে সরিয়ে নিল মায়েরা। ফোঁসফোঁস করে কিছু বলবে তার আগে খেয়ালে আসে পিছন থেকে কিছু লোক এগিয়ে আসছে। তাই চুপ করে গোড়ালিতে হাত বুলায়। তোফাইল এসে সম্মান জানিয়ে টানটান বুক নিয়ে দাঁড়ায়। ধাতস্থ কণ্ঠে শুধায়, এনিথিং রং স্যার? ইহাম বসা অবস্থাতেই ঘাড় উঁচু করে তাকালো। দুপুরের কড়া রোদ ঝিলিক দিচ্ছে চারিপাশে। ঘাড় খানিক উঁচু করতেই এক ফলা রোদ ছুঁয়ে গেল ইহামের ভরাট পৌরুষ মুখশ্রীতে। মোটা গলায় জবাব দিল সে, নাথিং। তুমি বরং সামনে এগোয় তোফাইল। ইয়েস ক্যাপ্টেন। লোকগুলি চলে যেতেই মায়েরা শিফুকে বলল, শিফু, আমায় একটু টেনে তুলো তো। শিফু ভ্যাবলার মতো তাকালো ভাইয়ের দিকে। ভাইকে নির্লিপ্ততা দেখে আবার দৃষ্টি দিল ব্যথায় জর্জরিত মায়েরার পানে। ওর ছটফট দেখে ভাইয়ের ভয় নিয়ে সে এগুতেই নিঃশব্দে ইহাম ভাঁজ হাঁটু শটান করে দাঁড়ালো। শিফু মায়েরার হাত ধরে টেনে তুলল। মেয়েটা ঠিকভাবে দাঁড়াতে পর্যন্ত পারছে না। রীতিমতো টলছে ডান পায়ের যন্ত্রণায়। শিফু কপাল কুঁচকে সন্দিহানী কণ্ঠে প্রশ্ন করল, ভাবি, তুমি হাঁটতে পারবে? তোমাকে দেখে মনে হচ্ছে পায়ের কন্ডিশন জটিল। মায়েরা শুকনো ঢোক গিলল। আর চোখে তাকিয়ে দেখল ওই গম্ভীর মানুষটার নীরবতা। পরক্ষণে দৃষ্টি সামনে ফেলে দেখল তুহিন ভাইয়াকে কোথাও দেখা যায় কিনা। কিন্তু না, তারা যেন মিলিয়ে গিয়েছে। ওরা তিনজনই বুঝি পিছনে পড়েছে। মায়েরা জিও দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিল। আমায় একটু ধরে ধরে নিয়ে যাও শিফু। ঠিক আছে। মায়েরা লম্বা করে শ্বাস নিল। পা নাড়াতে চাইলেই পীড়ায়, আহো বলে মৃদু আওয়াজ তুলতেই ইহাম নড়ল। শক্ত মুখ আরও দারাজ করে তুলল ছেলেটা। শিফুকে হাত দিয়ে ঠেলে আচমকা একদম অনাকাঙ্ক্ষিতভাবে মায়েরাকে কোলে তুলে নিল নির্নিমেষ ভঙ্গিতে। শক্ত গলায় কেবল স্বল্প ভাষায় বলল, শিফু, আমার পিছু পিছু খুব সাবধানে পা ফেল। গাধার মতো তোর পাও মোচকালে দুইটাকে এখানেই ঢিল মেরে ফেলে যাব। তখন বুঝবি বাসা থেকে মিথ্যে বলে বের হবার মজা। মায়েরা নিশ্চুপ। গলা দিয়ে তার আর কোনো কথা বের হচ্ছে না। অনুভব করল কাঠিন্য মানুষটা চোখ মুখ গভীর গম্ভীর করে কেবল টানটান বুকে সামনে তাকিয়ে হাঁটছে। মায়েরা কেবল শূন্যে এগিয়ে যাচ্ছে। তার দুই হাত দিয়ে ওই শক্তপোক্ত মানুষটার ঘাড় আঁকড়ে রেখেছে দৃঢ়ভাবে। বুকের ভেতর থেকে টিপটিপ করে শব্দ তরঙ্গ বের হচ্ছে আবলিল ধারায়। স্থির থাকলেও মেয়েটার ভেতরটা অস্থির বেসামাল অনুভূতিতে তোলপাড় হয়ে যাচ্ছে। মধ্যাহ্নের ভানু কিরণ গাছের ফাঁকফোকর দিয়ে ছুঁয়ে দিচ্ছে মায়েরার লাস্যময়ী আনন। চোখ ধাঁধানো আভায় মেয়েটা যেন পৌরুষ শরীরে আরও নুয়ে যাচ্ছে। দৃঢ় ব্যক্তিত্বের ইহাম খানিকটা ছটফট করে উঠল।
ভেতরটা যেন উদ্দাম হয়ে ছুটল। দ্রুত পা চালিয়ে সে এগিয়ে কটেজে উঠল। 2 তলায় ধূপধাপ পা এগিয়ে গিয়ে নিজের ঘরে প্রবেশ করল। মায়রাকে নিজের টানটান পরিচ্ছন্ন সজ্জায় শুইয়ে রেখে নিচেই হাঁটু গেড়ে বসল। মেয়েটার পরনে হাঁটু অবধি ফ্রক আর জিন্স। ইহাম হাত বাড়িয়ে দিতেই মায়রা উচ্চ গলায় বলে উঠল, আমার পায়ে হাত দিবেন না আপনি। তর্ক করো না মায়রা, দেখতে দাও। হবে না। আপনার ভাষ্যমতে আমার মতো বেয়াদব মেয়েকে দেখতে হবে না আপনার। দাঁত খিচে আনল ইহাম। লম্বা শ্বাস টেনে সে মায়রার দিকে তাকালো। ক্ষীণ গলাতেই বলল, দেখছি কি করবে তুমি? আমি কাকে দেখব না দেখব সেটা তুমি ঠিক করবে? মায়রা তাকালো কপাল কুঁচকে। রাগ হলো তার। চোখে মুখে বিরক্তি ভাব তুলেই বলল, বিরক্ত করবেন না তো আমায়। আপনাকে দেখলেই বিরক্ত লাগছে। আপনি এখান থেকে যান। বিরক্ত কাকে বলে জানো তুমি মায়রা? সময় হলে তোমায় বিরক্ত বিষয়টা ক্লিয়ার করছি। এখন পা দেখতে দাও। চকিতে তাকালো মায়রা। বিস্মিত চোখগুলি দিয়ে ইহামকে দেখছে। শান্তশিষ্ট ভদ্রভাবে বসে আছে ওই অভদ্র লোকটা। বেয়াদবি না করে পা এগিয়ে দাও। দপ করে জ্বলে উঠল মায়রা। আজকাল এই অভদ্র বেয়াদব শব্দগুলি শুনলেই তার মাথায় আগুন জ্বলে যায়। দাঁত কটমট করে উঠে তার। নাক ফুলিয়ে বলে উঠল, আপনার মতো অসভ্য মানুষের কাছ থেকে আমি সাহায্য নিতে চাই না। মরে গেলেও না। এত তেজ তোমার? শরীরের কোথায় কোথায় রাখো এত তেজ? দেখো মায়রা, শান্ত আছি। শান্ত থাকতে দাও। চটিও না আমায়। জ্বলে উঠল মায়রা নিজেও। নিজেকে কঠিন করে বলল, উল্টোপাল্টা কথা একদম বলবেন না। আপনি কি ভেবেছেন ভয় আমি আপনাকে? আমি বাঘও না ভাল্লুকও না, ভয় পাবার কিছুই নেই আপনাকে। আর না রাক্ষস যে খেয়ে ফেলতে পারেন। কি করবেন আপনি? কিই বা করার আছে আপনার? শুধু তো নিজের দা। শাট আপ ড্যাম ইট। কানের নিচে একটা দিব বেয়াদব কোথাকার। কখন থেকে বলছি শোনার নাম নেই। বলছি না চুপচাপ বসে থাকতে? আর একটা কথা বললেও তোমার ঠোঁট সেলাই করে দিব আমি। উহহ। মায়রা তাকালো চোখের পাতা মেলে। বিড়বিড় করেই বলল, সত্যি কথা বললেই গায়ে ফোস্কা পড়ে। শুনতে কারোরই ভালো লাগে না। চোখ মুখ একদম স্থির। চোয়াল শক্ত। মুখের আদল গম্ভীর তার। চুপটি করে বিছানার উপর বসল। নির্নিমেষ মায়রার হাঁটুর নিচে ধরতেই মেয়েটা অবাধ্য সাপের মতো মুচড়ে উঠল। তক্ষুনি ইহাম গরম চোখে তাকালো তার দিক। মেয়েটা ওই তপ্ত চোখের ভেজে খানিক মিয়ে গেলেও বুঝতে দিল না। কপালে সংশয় তুলে পাটা ইহামের কাছ থেকে টেনে আনতে চাইল। ইহাম কেমন করে তাকালো তার পানে। আচমকা টান দিতেই মায়রা তাল সামলাতে না পেরে নিজের জায়গা থেকে নড়ে উঠল। বাম হাতের তালু বিছানায় ঠেকিয়ে নিজের ভারসাম্য ঠিক করে নিল মেয়েটা। আস্তে ধীরে নেত্রপল্লব ঝাপটে তাকালো ওই কঠিন বেড়াজাল বেষ্টিত পাষাণ মানবটার দিকে। ইহাম জহুরি নজরে তার পায়ের দিকেই তাকিয়ে। নির্লিপ্ততা ভঙ্গিতে মায়রা দেখছে কেবল। ভেতরটা তার আবারও বেসামাল হয়ে গেল। ওই শক্ত হাতের তালুতে তার হাঁটুর নিচের মাংসস্তূপ। ইহাম তার পায়ের ক্যাফমাসল টেনে নিজের উরুর উপর রাখল। সঙ্গে সঙ্গে কেমন তরঙ্গ স্রোত বয়ে গেল মায়রার হৃদয়। ভেতরটা ব্যাকুল হয়ে কেমন দিশেহারা হলো চোখের পলকে। অস্বস্তিতে নিঃশ্বাস ভারী হয়ে এলো মেয়েটার। চোখ বন্ধ করে দাঁত খিচে রইল সে। ইহাম 2 হাতের সাহায্যে মায়রার জিন্সটা উপরে তুলল। ক্যাফ মাসলের আগ অবধি এসে ঠেকাতেই মায়রার ধবধবে সাদা পা ফুটে উঠল। সূক্ষ্ম নজরে ইহাম সবটা দেখল। দুজনের চোখাচোখি হবার আগেই মায়রা চেঁচিয়ে উঠল, একদম আমার পায়ে হাত দিবেন না অসভ্য বদ ক্যাপ্টেন। নয়তো খুন করে ফেলবো আমি আপনায়। আপনাকে বলিনি আমার সাহায্য করতে। দূরে সরেন। যান এবার। তেজ দেখিয়ে মেয়েটা আবারও নিজের পা টেনে আনতে চাইল ইহামের কোল থেকে। তবে দুঃখের বিষয় হলো সেটা পারল না সে। ইহাম অবিচল অনড় চোখে তার দিকে তাকিয়ে পায়ের ক্যাফ মাসল চেপে রেখেছে। মায়েরা তাকালো তার দিক। তীক্ষ্ণ চোখের ওই শীতল হাড় কাঁপানো চাউনি তাকে দিশেহারা করে তুলল। গলা শুকিয়ে আসল ক্রমশ। তাকানোর সাহস শক্তি কোনোটা পাচ্ছে না নিজের মাঝে, তবুও বেহলাজের মতো তাকিয়ে রইল কেবল। ওই চাউনি বড্ড অপরিচিত, অস্বস্তিকর। ওই চোখের অতল দৃষ্টিতে যেন লুকিয়ে আছে কিছু ছন্দছাড়া এলোমেলো বাক্য। তার হদিস পাওয়া যেন বড় দুষ্কর। মায়েরা দিকবেদিক শূন্য কর কিংকর্তব্য বিমূরের ন্যায় তাকিয়ে রয়েছে ওই গভীর আধুত নয়ন পানে। কেমন হিম শীতল এক কণ্ঠস্বর কর্ণকুহরে হাতুড়ির মতো বাড়ি খেল তখনই। সাহায্য নিতে চাও না? তো তখন কোলে উঠলে কেন? এতটা রাস্তা যখন কষ্ট করে কোলে নিয়ে এলাম তখন বললে না কেন তোমায় ফেলে দিতে ওখানেই? কিসের মাঝে কি? পান্তা ভাতে ঘি। ব্যাপারটা যেন এমন হয়ে গিয়েছে। হতবিহ বলে মেয়েটা মিনিট সময় হা করে তাকিয়েছিল। কথার মানে না আন্তঃস্ফটে ভাসতেই চিবুক দৃঢ় করল মেয়েটা। বিস্মিত ভাব কাটিয়ে তোরতর করে বলল, কি বললেন? আপনি আমায় খুঁটা দিচ্ছেন? আমি কি আপনায় বলেছিলাম আমায় কোলে নিতে? নাকি আপনার ঘাড়ে চেপে বসেছিলাম কোলে উঠতে? সেধে পড়ে কোলে তুলতে গিয়েছিলেন কেন?
এখন আবার কুটনি মহিলাদের মতো খুঁটা দেওয়া শুরু করেছেন। আশ্চর্যজনকভাবে হলেও মায়রার এই কথা বেশি প্রভাব ফেলছে না ইহামের মাঝে। বরং তার চোখ মুখ বচন ভঙ্গিমা ও চোখের তেজ তাকে হাসাচ্ছে। স্বভাবের বাহিরে হাসিটা প্রকাশ্যে না এনে কেমন সঙ্গোপনে তলিয়ে নিল। তাই শান্ত কণ্ঠেই বলল, বারণও তো করনি। আপনি নিবেন কেন একজনের অনুমতি ছাড়া তাকে কোলে? কোন অধিকারে আপনি আমায় কোলে নিবেন? তখন দরকার ছিল দুই হাতে আপনার গলাটা চেপে ধরার। ধরিবাজ একটা। ঠিক তখন দরজায় এসে উপস্থিত হয়েছে ইব্রাহিম। তাদের এমন রূপে খোলা দরজার সামনে এসে বেশ অপ্রস্তুতি হল সে। খানিক কেশে নিজের অবস্থা জানান দিল শ্যামলা বর্ণের সুপুরুষটা। কারো উপস্থিতি টের পেয়ে দুজনই দরজার দিকে তাকালো। বিব্রত হয়ে মায়রা চট করে দৃষ্টি নত করল। মায়রার পাটা নিজের ক্রোধ থেকে সরিয়ে আস্তে করে বিছানার উপর রাখল ইহাম। বসা থেকে উঠে এগিয়ে গেল দরজার কাছে। শটান করে সিনিয়রের প্রতি ফর্মালিটি জানিয়ে ইব্রাহিম তাকালো ঘরের দিকে। ইতস্তত বোধে গুটিয়ে থাকা মায়রা জিন্সটা ক্যাফ মার্শলের গণ্ডি থেকে সরাতে পারছে না বিধায় আরও বিরক্ত হচ্ছে। ইব্রাহিমকে নীরব দেখে ইহাম ভ্রু সংকুচিত করল। ঘাড় খানিক কাত করে একটি নজর পিছনে তাকালো। ইব্রাহিমের নজর মায়রার ফর্সা পায়ের উপর বিষয়টা ধরতেই কেমন ফুঁসে উঠল সে। অভ্যন্তর বুঝি জ্বলল। যদিও জানে ইব্রাহিম সে ধরনের ছেলেই না, তবুও সে তোপ বাড়ল তার। কেমন ধমকের সুরে বেশ গতিশীলভাবে বলল, ইব্রাহিম নিচ থেকে কয়েক টুকরো আইস কিউব নিয়ে আসো। রাইট নাও। দিন দুনিয়া ভুলে ইব্রাহিম চোখ ফেরালো। পিছন ঘুরে চলে যেতেই জোর লাগিয়েই দরজা বন্ধ করল ইহাম। দুপদাপ পা এগিয়ে গেল ঘরে থাকা মাঝারি আকারে একটা ওয়ার্ড্রোবের দিকে। কপাট খুলে কিছু একটা নাড়াচাড়া করছিল সে। কপট ক্রোধের সাথেই সে হাতে একটা বক্স নিয়ে এগিয়ে গেল বিছানার কাছে। তাকে এগিয়ে আসতে দেখে মায়রা সংবিত ফিরিয়ে বলল, দেখুন আপনি চুপপ। আর কোনো আওয়াজ বের হলে টেনে গালের নিচে একটা দিব। চুপচাপ বসে থাকো। মায়রা নাক ফুলালো। ওই শক্ত ধমকে ভেতর থেকে নরম হলেও বাহিরে তা প্রকাশ করল না। মানুষটা কি তাকে নিজের বশ্যত্ব বানাতে চায়নি? এতই সহজ যে একটু ধমকেই নেতিয়ে যেতে হবে? আমি শুনব কেন আপনার কথা? ইহাম তাকালো ওদিক। পরক্ষণে দৃষ্টি নামিয়ে বক্স খুলে ঘাটাঘাটি করতে আরম্ভ করল। কাজ করতে করতেই বলল, সেটা তুমি জানো? জানি না শুনান। না জানলে আর জানতে হবে না। আমাকে আমার কাজ করতে দাও। জানেন না, না জানা জিনিসের প্রতি নিষিদ্ধ বারণের প্রতি মানুষের ঝোঁক থাকে প্রবল। ইহাম সেভাবে বসেই কেবল চোখ তুলে তাকালো মায়রার দিকে। বাঁকা হাসল এক চিমটি। দর্প নিয়েই বলল, ওই নিষিদ্ধ বারণের মাঝে মরণ যন্ত্রণাও থাকে মেয়ে। কখনো কখনো পুড়তে পুড়তে ভেতরটা কয়লার খণ্ড বানিয়ে দেয়। হঠাৎ বুদ্ধিমানের মতো কথা বলছো কেন? তুমি তো একটা গাধা। মায়েরা শুনল সবটা। কয়েক পল তাকিয়ে থেকে মাথা ঘুরালো। পরক্ষণেই আবার তাকিয়ে ঠোঁটে ফুটিয়ে তুলল তুচ্ছ হাসি। যেন হাসির ভেতর লুকিয়ে রেখেছে তার ভেতরকার অবহেলা পাবার যন্ত্রণাটা। অদ্ভুত কণ্ঠ তুলে বলেই ফেলল, তাই তো আমাকে আপনার পছন্দ না। আর না আমাকে নিজের কেউ বলে মানেন, তবে এত শুশ্রূষার কোনো মানে আদৌ নেই। ইহাম স্থির চাউনিতে তাকিয়ে আছে। মায়রার গলাটা কেমন অদ্ভুত শুনাল। মেয়েটা ভার কোনো কথা বলেছে কি? নিজের কথার পেছনে অব্যক্ত কোনো কিছু লুকিয়ে কি রাখেনি সে? কথার ভেতরেই কি কোনো বার্তা ঠেসে দিয়েছে? ইহাম নিজেও যেন খানিক ইতস্তত বোধ করল। আপনি তো আবার আমার মতো অভদ্র নন। সভ্য দায়িত্ববান মানুষ আপনি। আমার জায়গায় অন্য কেউ থাকলেও বোধ হয় আপনি এমনটাই করতে। সেটা আমি জানি। ইহাম একটা ব্যথানাশক স্প্রে বের করল। মায়রার পাটা আবার নিজের কোলে টেনে এনে ঢেপ করতেই শব্দ তুলে পায় বাষ্পের মতো ছুঁয়ে গেল। মায়রা চোখ জড়ালো। পাটা যেন হিম হয়ে অবশ লাগছে। ইহাম গম্ভীর মুখেই বক্স থেকে একটা ক্রেপ ব্যান্ডেজ হাতে তুলে কোলের উপর রাখা মায়রার পায়ের নিচ থেকে 8 ফিগার প্যাটার্নে পেঁচিয়ে নিল খানিক শক্তভাবেই। গোড়ালি থেকে আস্তে আস্তে সেটা উপরে প্যাঁচাতে প্যাঁচাতে ইহাম শান্ত কণ্ঠেই জবাব দিল, তুমি আসলেই গন্ড মার্কা বোকা মায়রা। এমনি তোমায় গাধা বলি না। হয়তো। আমি তো জানি আমি গাধা। আর আপনি আমার সাথে থাকবেনও না তাও জানা। আমিও আপনার সাথে থাকতে পারবো না, এটা 3 মাসেই বুঝা গিয়েছে। তাই ভালো হয় এই নাম মাত্র সম্পর্কটাকে শেষ করেই দেওয়া। মায়েরা যেন কঠোরভাবে সাফ সাফ জানিয়ে দিল এটা। ভুলক্রমেও প্রতিক্রিয়া দেখবার আশায় সে সেদিকে চেয়ে নেই। দাঁত খিচে ইহাম ব্যান্ডেজ লাগানো শেষ হতেই পা টেনে মায়েরাকে একদম নিজের কাছে নিয়ে এলো। হকচকায় মেয়েটা। চাউনিতে লুকিয়ে রাখে তীব্র ব্যাকুলতা। লাল লাল চক্ষুর মাঝ দিয়ে যেন আগুন ঝরছে লোকটার। সেই আগুনের তাপে জ্বলছে মায়েরা নিজেও। তবুও সে শক্ত নির্বাক নির্লিপ্ততা। ব্যাকুল দৃষ্টিতে দেখছে কেবল মানুষটার কোপ। ইহাম দাঁতে দাঁত পিষে হিসহিস করে বলল, কি মনে করো কি তুমি নিজেকে মায়েরা? ছাড়ুন। ব্যথা পাচ্ছি। আমি নিজেকে কিছুই মনে করি না মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী। ইহাম চট করে চোখ বন্ধ করল।
হুট করে রাগ উঠে যাওয়া আজকাল তার বাজে স্বভাবে দাঁড়িয়েছে। নিজের ঠিক করার প্রয়াস করে সে চোখ মেলে তাকালো। ঠান্ডা বাতাস গায়ে লাগার মতো আচমকা বলে বসল, তুমি আমার ধারণার থেকেও আরো বেশি পর্যায়ের বোকা মায়েরা, যাকে বলে নিরেট মূর্খ। নয়তো গভীরভাবে খেয়াল করলে অনেক কিছু বুঝতে পারতে তুমি। উথালপাতাল ঢেউ আছড়ে পড়ছে বুকের ভেতর। তার দাপটে নাকি ওই কথার জোরে ভেতরটা ছটফট করে উঠল মায়েরা জানে না। এক দৃষ্টে মন্ত্রপুতের মতো তাকিয়ে রয়েছে সে। কি বলল মানুষটা? এর মানে কি? আর তার কিসের দায় পড়েছে নিজ থেকে এত গভীর করে বুঝে নেবার? বুঝানোর মতো কি লোকটা আদৌ এখন পর্যন্ত কিছু করেছে? কখনো না। কই তার তো মনে পড়ছে না। মায়েরা চোখ ফিরিয়ে নিল। দাঁত কামড়ে বলল, অবান্তর অবাস্তব কথার কোনো মানে নেই এই পৃথিবীতে। ঘরের দরজায় টোকা পড়ল। বাহির থেকে শিফু ডাকছে। দুজনই সেদিকে তাকায়। ইহাম হাত বাড়িয়ে মায়েরার পাশ থেকে ছোট কুশনটা তুলে আনল। সেটা ওর পায়ের কাছে রেখে উঠে দাঁড়ালো সন্তর্পণে। ভাবি এখন কেমন আছে তোমার পা? ঠিক আছি শিফু। তুমি কি একটু ভাইয়াকে ডেকে দিতে পারবে? আমি আসার সময় তো ওদের কাউকে দেখলাম না। ইব্রাহিম এবার এসে দরজায় টোকা দিল। স্যার আসবো? ইহাম তাকালো। ইশারায় আসতে বললে ইব্রাহিম এগিয়ে এলো বাটি ভর্তি বরফ টুকরো নিয়ে। সেন্টার টেবিলে বাটিটা রেখে বলল, আরও কিছু লাগবে কি স্যার? ইব্রাহিম তুমি ম্যানেজারকে বলে আমার পাশের রুমের চাবিটা নিয়ে শিফুকে দাও। আর আমি একটু পর এসে দেখছি সবটা। শিফু, ইহামের ডাকে শিফুও তাকালো তার দিকে। ওর সাথে যা, চাবিটা নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে আগে। আচ্ছা ভাইয়া। ইব্রাহিম আর শিফু চলে যেতেই ইহাম আইসের বাটি নিয়ে বিছানায় বসল। দুটো আইস কিউব ব্যান্ডেজের উপর গোড়ালিতে চেপে ধরল। তারপর মায়রার দিকে তাকিয়ে বলল, পুরো বাটির আইস কিউবগুলি হাত দিয়ে পায়ে চেপে রাখবে। আমি এসে যেন দেখি তোমার কাজ কমপ্লিট। এটা তোমার শাস্তি ধরে নাও। মায়েরা তীক্ষ্ণ চোখে কপাল কুঁচকে তাকালো তার দিকে। বিতৃষ্ণা কণ্ঠে বলল, কিসের শাস্তি? আর আপনি আমাকে শাস্তি দেবার কে? মানবী কেন আমি আপনার শাস্তি? তোমার বেয়াদবি ঠিক করার মাস্টার জম শত্রু, এমনকি নিজের স্বামী, যা ইচ্ছা ভাবতে পারো তুমি। নাও দ্যাট ইউ লাইক ইউর চয়েজ ইজ হোয়াট ইউ ওয়েন্ট টু থিঙ্ক অ্যাবাউট। বিশাল বিশাল এই বনালী গাছপালার মাঝে এই ছোটখাটো পরিসরের কটেজটা কেন বানানো হলো তা তুহিনেরা জানে না। কটেজটার পরিসর এতই ছোট যে গুটিকয়েক মাত্র রুম এখানে। তুহিনদের থাকার জন্যে একটা রুমই বরাদ্দ করা হয়েছে। বড় বড় দুই বিছানায় অনায়াসে 9 জন বন্ধু থাকতে পারবে। তবুও তাদের থাকার সমস্যা হলে 2 জনকে তারা ইহামের গাইডে থাকা সৈনিক 2 রুমে শেয়ার করে নিতে পারবে। শিফু তখন ফ্রেশ হয়ে এসে নিজের হ্যান্ড ব্যাগ থেকে একটা চিপসের প্যাকেট বের করল। এমনিতে সারাদিন মেয়েটার মুখ চলে খাবারে। শুধু তার প্রধান সমস্যা হয় ভাত খেতে গেলে। এতে অবশ্য শায়লা বেগম বেজার চটে। লাগাতার বকবক করতে করতে বলেন, সারাদিন আগরবাগর খাস খালি। কেন বাথরুমে গিয়ে গু খেতে পারিস না? তাহলে তো টাকা গুলি বেঁচে যায়। ঠক ঠক করে দরজায় আওয়াজ হয়। শিফু ভাবনা রেখে বন্ধ দরজার দিকেই তাকায়। আবারও দরজায় টুকা পড়ে। পাশের রুমে ভাইয়া আছে। নিশ্চয় কোনো দরকার নয়তো খাবারের জন্যে ডাকছে। হাতে চিপসের প্যাকেটটা বালিশের এক কোনায় রেখে হাত ঝাড়ে। এ অবেলায় এসব খেতে দেখলে আলবাত ভাইয়া বকবে। মুখ মুছতে মুছতে দরজা খুলল সে। অমনি হুড়মুড় করে ভেতরে চলে এলো তুহিন। এসেই লাগিয়ে দিল দরজাটা। প্রথমে ভয় হলো শিফুর, পরক্ষণে শক্ত গলায় বলে উঠল, এই আপনি এখানে কেন এসেছেন? এক্ষুনি বের হন বলছি। না হলে কিন্তু আমি ভাইয়াকে বলবো আমার রুমে বাদর এসেছে। বিশেষ গায়ে মাখল না কথাটা তুহিন। সে বরং এগিয়ে গিয়ে আয়েশ করে বসল বিছানায়। বালিশের কাজটায় নজর যেতেই হাতে তুলে নিল চিপসের প্যাকেট। এই আপনি আমার চিপস খাচ্ছেন কেন? দিন দিন বলছি। শিফু ছুটে গিয়ে প্যাকেট ধরতে চাইল। তবে তুহিন সেটা দিল না। এ হাত ও হাত করতে করতে বেচারার 2টা-3টা করে মুখে দেওয়া হচ্ছে। বেশি অর্ধেকটা যখন শেষের পথে তখন ক্লান্ত হলো শিফু। চোখ গরম করে রাগ দেখিয়ে বলল, দেখুন আপনি কিন্তু বেশি করছেন। আমার চিপস দিয়ে বের হন এখান থেকে, নয়তো আমি ভাইয়াকে ডাকবো। তোমার ভাইয়া তো নিচে আছে। বজ্জাত মেয়েটা পারে কিনা গলা ফাটিয়ে চেঁচানো শুরু করল। তুহিন প্যাকেটটা ফিকা মেরে হুড়মুড় করে বিছানা থেকে উঠল। দ্রুততার সাথে চেপে ধরল শিফুর মুখটা। এ মেয়ে তো তার ঘাম ছুটিয়ে দিবে। বন্ধুবান্ধব সবার সামনে তার ইজ্জতের প্যান্ট খুলে ল্যাংটা বানিয়ে ছাড়বে। এমনিতেই এক একটা কানের কাছে প্যান প্যান করছে। এটা তো আর তার নিজের বাসা না, সেদিন না জোর গলায় বলতে পেরেছিল। তবে আজ কি বলবে? কেন এসেছে শিফুর একান্ত রুমটা? তখন কি তার পা ছায় ধরাম ধরাম বাজাবে না সবাই? তাই দৌড়ে এসে প্রথম দিনের মতোই মেয়েটার মুখ ধরল চেপে। তবুও বেচারার মনের কোথাও এলো না সেদিনও মেয়েটা এভাবেই তার হাতে নিজের হীরক দাঁত বসিয়ে দিয়েছিল মুখ চেপে ধরার অপরাধে। আজও তার ব্যতিক্রম হলো না। টুস করে দাঁত ফুটাতে ভুলল না মেয়েটা এক অনুও।
এবার তুহিন নিজে আহ করে মৃদু চেঁচিয়ে উঠল। ওই রাক্ষসী নাকি তুমি? মাংস খাওনি কোনো দিন? আমার হাতের মাংস এত পছন্দ তোমার? বারে আপনি না সারাক্ষণ বলেন আমি কালনাগিনী, তো কালনাগিনীর দাঁতে যে বিষ থাকে সেটা কি আপনার অজানা? এবার তো আমার হাতের মাংস উঠিয়ে ফেলতে রাক্ষসীর মতো। তুমি তো ডেঞ্জারাস। এই কারণেই আমার থেকে আপনি দূরে থাকবেন। শুনেছেন? যান এবার। অসভ্য বাদর। তুহিন তাকালো ফ্লাটিং করার ভঙ্গিতে শিফুর দিকে এক পা বাড়িয়েই বলল। তোমার মতো ডেঞ্জারাস মেয়েলোকের সাথে তুহিনের জমবে বেশ। কি বলো শিফু-টিফু? শিফুর হাসি পেল। বুকের ভেতরটা ছলাৎ ছলাৎ করে উঠল। তবুও তুহিনের পায়ে পা চেপে বলে, আপনার লো ক্লাসের ফ্লাটিং বন্ধ করে বের হয়ে যান এবার। নয়তো আমি আপনার হাতের শিরা কামড়ে তুলে আনব। মেয়ে তুমি কি জানো তুমি আমার এমন জায়গায় কামড় দিয়েছ যে আমি নিজেকে ভুলে কেবল তোমার বিষে আচ্ছন্ন হয়ে আছি? শিফু দরজাটা খুলে চুপচাপ তুহিনকে ধাক্কা মারে। আচানক ঠেলাটা বোধ হয় সামলাতে পারেনি তুহিন। খানিক সরে গেল। হেয়ালি গা সংবিতে দুলল। পরপর আবার ধাক্কা খেয়ে একেবারে বাহিরে আসতেই শিফু তড়িতে কপাট লাগায়। দরজার সাথে দাঁড়িয়ে বুকের ভেতর উথালপাতাল ঢেউয়ের সাথে এলোমেলো নিঃশ্বাস নেয়। তার কিশোরী মনে সদ্য ফুটতে চাওয়া এক তরজাতা গোলাপ বুঝি তুহিন। খিদের জ্বালায় মোচকানো পা নিয়ে নিঃশব্দ রুমে একা একা ছটফট করছে মেয়েটা। বাড়ি হলে এতক্ষণ নির্ঘাত চেঁচামেচি করত। কিন্তু এখানে কাকে কি বলবে সে? কারো ধন্না না ধরে নিজে গিয়ে যে খেয়ে আসবে তার পথ বন্ধ করে বসে আছে। নিরুপায়ের মতো বসে কেবল অধৈর্যের ভাব বিলাচ্ছে। দরজার নব ঘুরানোর আওয়াজ পেয়ে মায়েরা সেদিকে তাকালো। ট্রে হাতে খাডাস লোকটা এদিকেই এগিয়ে আসছে গমগম পায়ের আওয়াজ তুলে। আড়ালে মায়েরা মুখ ছামটাল। দরদ দেখাতে আসছে খাবার নিয়ে। ভাব দেখে যেন বুঝা যাচ্ছে দেখো আমি তোমার জন্যে খাবার নিয়ে আসছি। আমি কত মহান। অসভ্য খচ্চর প্রকৃতির লোক যত্ত সব। বিছানার উপর খাবারটা রেখে ইহাম পাশে বসল। কড়া কণ্ঠেই বলল, তাড়াতাড়ি খাবারটা ফিনিশ করে মেডিসিন নিবে। আমি ঘন্টা খানিক পর এসে ব্যান্ডেজটা কিছুক্ষণের জন্যে খুলে দিব। পায়ে কি খুব বেশি ব্যথা? মায়েরা জবাব দিল না। উল্টে মুখ ফিরিয়ে তাকিয়ে আছে অন্যদিকে। মেজাজ বিগড়ালো বোধ হয়। কর্কশ কণ্ঠে ধমকে উঠল ইহাম। এই মেয়ে তুমি এত বেয়াদব কেন? আদবের বালাই নেই তোমার মাঝে? সহজ কথা সহজভাবে নিতে জানো না? পরিবার থেকে ভদ্রতা শেখায়নি? ফুঁসে উঠল মায়েরা। সেও তাকালো ইহামের দিকে। চোখ বড় বড় করে আঙ্গুল তুলে বলল, একদম পরিবার নিয়ে কোনো কথা বলবেন না। শুরুর দিন থেকে আমাকে নিয়ে পড়েছেন ভুলেও পরিবার নিয়ে কিছু বলবেন না। ইহাম রক্তচক্ষু করে তাকালো মায়েরার আঙ্গুলের দিকে। নামিয়ে আনার পূর্বেই ছেলেটা খপ করে ধরল সেটা। মুচড়ে ধরে দাঁত পিষে বলল, বেয়াদবি আমার সাথে করতে আসবে না মেয়ে। কোনো গর্হিত আচরণ আমি বরদাস্ত করি না কখনো। পা মুচকে বসে আছো না? শান্তি পাচ্ছ না বুঝি? নাকি হাতও মুচকাতে চাও? ভয় পেল মায়েরা। নির্দয় লোকটা বেশ রয়েসয় চেপেছে আঙ্গুল। ভীষণ ব্যথা হচ্ছে। কণ্ঠ খানিক নিস্তেজ করেই জানালো, হাত ছাড়ুন বলছি। আপনি আমার হাত মোচকানোর কে? তাই নাকি? হাত ছেড়ে দিল ইহাম। চমৎকার ভাবে এক চিমটি হেসে শুধালো, বলার কে আছে আমার বিরুদ্ধে? আপনি বলতে চাইছেন আমাকে কিছু করলে কেউ আপনাকে কিছু বলবে না? তোমার ঘিলুর গেইট কি মাঝে মাঝে খুলে যায় নাকি মায়েরা? চুপ। দাঁত কটমট করল মায়েরা। আমার অতি ভালো বাবা মা কেউ কিছু না বললেও আমি নিজেই আপনার নামে নারী নির্যাতনের মামলা ঠুকব। তখন আপনার শখের চাকরির কি হবে দেখব আমি। ইহাম যেন নগণ্য হাসল। সেই হাসিটাও অবাক হয়ে দেখল মায়েরা। শয়তানি হাসি দিলেও মানুষকে এত মুগ্ধ লাগে? সে বুঝতে পারছে চোখ ফেরাতে পারছে না ওই লোকটার থেকে। তাকে অবাক করে দিয়ে ইহাম অনেক খানিক ঝুঁকল তার দিকে। ফিসফিস করে অদ্ভুত কণ্ঠস্বরে বলল, মিসেস ইহাম আপনি কি দেখতে চান নারী নির্যাতন কিভাবে করতে হয়? সংবিত হারিয়ে মায়েরা কেবল আহাম্মকের মতো তাকিয়ে আছে। মস্তিষ্ক সূক্ষ্ম কথাটা বুঝিয়ে দিতেই মায়েরা দুই হাত দিয়ে ইহামের কাঁধ ঠেলে দিল। গোজগোজ করতে করতে বলল, আমার সাথে বাজে কিছু করতে গেলে আপনার মাথা ফাটিয়ে ফেলব কিন্তু ক্যাপ্টেন সাহেব। অসভ্য লোক আপনি। বের হয়ে যান এই রুম থেকে। ইহাম খিচে জবাব দিল, লেহাজের বালাই মাত্র নেই এই বেয়াদব মেয়ের মাঝে। জাস্ট ইম্পসিবল। রিডিকিউলাস ম্যানারলেস মেয়ে। সোফার উপর থেকে ল্যাপটপটা নিয়ে ইহান দুপদাপ পায়ে চলে গেল। যাওয়ার আগে নিজের ক্রোধ প্রকাশ করে গেল বুঝি নির্দোষ জড় বস্তু কাঠের দরজার উপর। আরে এই শালা মদনা হাবিবের গার্লফ্রেন্ড আরেক বেডার সাথে গেছে গা শুনছস সবাই? রাত তখন 11টার কাছাকাছি। একটা রুমের দুই পাশে দুই বিছানায় এলোমেলো ভাবে শুয়ে আছে নয় বন্ধু। শাওনের কথায় ফেসবুকে ঢু মারতে মারতে কায়েস বলল, তুমি খালি থাকো মানুষের ধনের প্যাচাল লইয়া। সারা দিন বাল ছিঁড়ারও কাম নাই তোমার? নাদিম বিরক্ত হল। রুষ্ট গলায় বলল, ভাই তোর এই কাচ্চি ভাষাগুলা একটু কন্ট্রোল কর মামা। কয়দিন পর বিয়া করবি?
তোর মুহের কথা শুনলে বউ বাথরুম দিয়া পালাইক বেটা। পাশ থেকে নাজিফ বলে উঠল, ওই একটা গেলে 10টা আনবো। সেটার চিন্তা তুই তোর বদনায় নিস না মগা। নিজের হু গায়ে তেলা মারো শালা। মিজান ওদের থামিয়ে বলল, আরে থামো তোরা। আমাদের তুহিন মামার কথা বল। দেখছোস আমাদের কথায় তার কোনো কিছু যায় আসতাছে? সে মগ্ন তার চিন্তায়। জিদান খ্যাক করে বলে উঠল, আরে দূর, এই মদনার কথা বলে কি হবে? সে লাদিরে নিয়া ভাবতাছে। কি যে পাইল ওই নাক দিয়া হিঙ্গুল পড়া মেয়ের মাঝে। তুহিন শুনল। জিদানের দিকে তাকিয়ে মাথার নিচের বালিশ তুলে ফিকা মারল তার নাক বরাবর। ছুঁয়েছেও সইসি। ও কপট রাগ দেখিয়ে বলল, আর একবার যদি আমার কালনাগিনীরে নিয়ে কিছু কবি তো তোদের প্যান্ট খুলে পাছায় লাথি দিয়া খাদে ফালাব। চেতিস না মামা। আমরা তো তোর ভালোর জন্যেই বলছি। দেখ, মেয়েটা অনেক ছোট। তোর সাথে কোনো দিক দিয়া মানায় বল? আরে ওই মেয়ে তো তোর শরীরের ভোরটাই নিতে পারবে না মামা। শুধু শুধু কষ্ট। নাদিমের কথা শেষ হবার পূর্বেই তুহিন উঠে বসল। নাদিমের ঘাড়টা বিছানায় চেপে ধরে মনের শান্তিতে কয়েকটা গা বসিয়ে দিয়ে রাগান্বিত রূপে উঠে বসল। হাবভাব বেশ সিরিয়াস করেই সে সবাইকে জানালো, আমার এই বিষয় নিয়ে আর কোনো হারা মিরবাচ্চা যদি কথা বলিস তো তোদের বন্ধুত্বের খেতায় আগুন। আমি আমার বিষয়ে সিরিয়াস। জীবনটা এই একটা বিষয়ে কেউ টলাতে পারবে না আমায়। দরকার পড়লে ওর জন্যে 10 বছর অপেক্ষায় থাকব। ওকে নিয়ে যে আমি কোনো মজা করছি না তোরা নিশ্চয় বুঝেছিস। আর কেউ এসব নিয়ে যদি উস্কানিমূলক কিছু বলিস তো খবর আছে। মনে রাখিস সব হারামজাদার দল। তুহিনের ক্রোধ দেখে বাকি 8 জনের মাঝে একটা থতমত পরিবেশ সৃষ্টি হয়েছে। তুহিনের এমন আচরণ তারা খুব একটা আশা করেনি। সবটাই হেয়ালি ভাবে নিয়েছে। তবে ওর এমন রাগের বহিঃপ্রকাশ তাদের সবাইকে বাকরুদ্ধ করার মতোই। নিশীথের রাত চারিদিকে টইটুম্বুর। তার উপর ঈষৎ কুয়াশাও বাড়ছে ধীর গতিতে। অন্ধকার আর ধোঁয়াশায় একটু দূরের কিছুও দেখা যাচ্ছে না। ঝিঝি পোকা আর বানালি পোকার ডাক পরিবেশটাকে থমথমে করে দিয়েছে। গায়ে পাহাড়ি এলাকার হিমেল বাতাস ঠান্ডা ঠান্ডা অনুভব করে দিচ্ছে। আধো আধো চোখ খুলে মায়রার ঘুমটা এমনি করেই ভেঙে গেল। চোখ জড়ানো ঘুমে তাকিয়ে দেখতে পেল একটু দূরে সোফায় বসে ক্যাপ্টেন মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। মায়রা চোখ ঢলতে ঢলতে উঠে বসল। বিছানার হেডে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসল সে। শঙ্কিত নজরে ইহাম তাকিয়ে প্রশ্ন ছুড়ল, উঠে গেলে কেন? কোনো সমস্যা হয়েছে কি মায়রা? সদ্য ঘুম জড়ানো চোখের নিভে আসা পাপড়ি কপাল ও ভ্রুদয়ের সংকুচতা বিরক্তি প্রকাশ করার জন্যে নিষ্পিস করা ওই অধৈর্যগল তাকে বড্ড ভ্রমে ফেলে দিচ্ছে। তাকে তার গণ্ডি থেকে বের করে লাগাম ছাড়া করতে মত্ত হয়েছে। নিজের এই বেসামাল স্পৃহা দমাতে সে নজর ঘুরালো। সব সমস্যা আপনাকে বলতে যাব কেন আপনি? আমার ইচ্ছা তাই উঠেছি। এই মেয়ে সহজ কথা কি তুমি সহজভাবে নিতে পারো না? তোত্তারামি করতে খুব ভালো লাগে তোমার? লাগে। আমার গার্ডিয়ানের মতো জেরা না করে এবার পায়ের এটা খুলুন। আমি তখন খুলতে পারিনি? তোমার কি ডাউট আছে এতে কোনো প্রকার? মস্তিষ্ক খুব বেশি জাগ্রত হয়নি বোধহয় মেয়েটার। সে ইহামের কথা না বুঝার ভঙ্গিতে প্রশ্নাত্মক চাউনিতে তাকিয়ে রয়েছে। লোকটা কি বুঝাতে চাইছে তাকে? সে তার গার্ডিয়ান? এটাই দাবি করছে নয় কি? লোকটা কি জানে না একজন অভিভাবক হবার আগে তাকে তার দায়িত্বটা পালন করতে হয়? সঠিক দায়িত্ব পালনের মাধ্যমেই তৈরি হয় একজন অভিভাবক। এই লোকটা তার কোন দায়িত্বটা পালন করেছে? এসব কথা তার কাছে নিহাত ফালতু অনর্থক মনে হলো। তাই বুঝি মাঝরাতেই রাগ হলো তার। অপ্রসন্ন স্বরে বলে উঠল, আপনি আপনার ফাউল কথা আমার সামনে বলতে আসবেন না। নিজেকে গার্ডিয়ান ভাবার কোনো অবকাশ আছে আপনার? একজন মানুষের কোনো দায়িত্ব পালন না করে কোন মুখে অভিভাবক হওয়া যায় শুনি? অবাস্তব কথাবার্তা কিভাবে বলেন আপনি? পুরনো কথা বাদ দাও। কেন দিব? কিসের সুখে দিব পুরনো কথা বাদ? নাকি আপনি ভয় পাচ্ছেন আপনার সেই কলেজের সুন্দরী শাড়ি পরা মেয়েটার কথা না তুলি? তাকে তো আপনি পছন্দ করেন, এই কারণেই তো আমাকে সেদিন বারণ করেছিলেন আর শাড়ি না পরতে। এই আপনি না করার কে শুনি? ইহাম চুপচাপ তাকিয়ে থাকল। মায়রার রাগান্বিত চেহারায় অদ্ভুত জৌলুস বের হয়েছে বোধ হয়। কেমন তাণ্ডবী তবুও মুগ্ধকর লাগছে। মায়রা কি সেই কথা এখনো মনে ধরে বসে আছে নাকি? সেই কথার জোর কি আরো বেশি রাগিয়ে তুলছে তাকে? ইহাম ঘাড় বাঁকিয়ে ঈষৎ হাসল। তারপর এগিয়ে গেল মায়রার কাছে। উপর থেকে চাদরটা সরিয়ে পাটা কোমল ভাবে টেনে আনল। আস্তে করে পায়ের ব্যান্ডেজটা খুলতে খুলতে আবারও তাকালো মায়রার দিকে। মেয়েটা চট করে চোখ ফিরিয়ে নিতে চাইলেও বুঝি ব্যর্থ হলো। সেই চোরের মতো ধরা খেলোই ইহামের কাছে। ছেলেটা চেয়েও পারছে না ওই পুচকে অবাধ্য মেয়েটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। কেমন ছন্নছাড়া বাঁধনহারার মতো লাগে। চলো আমি নিয়ে যাচ্ছি ওয়াশরুমে। মায়রা তাকালো তার দিকে। পরক্ষণে দৃষ্টি সরিয়ে শক্ত আওয়াজে জবাব দিল, দরকার নেই, আমি পারবো। আমার প্রতি এতটা উদারতা আপনার দেখাতে হবে না। পায়ের ব্যান্ডেজ খুলতেই স্বস্তি পেল মায়রা।
ব্যথাটাও বোধ হয় আগের তুলনায় অনেকটা কমেছে। আগের মতো এতটা যন্ত্রণা নেই পায়ে। এইটুক পথ নিজের পায়ে হেঁটে যেতে পারবে বলে একাই বিছানা থেকে নামল। বিছানায় হাত চেপে আস্তে ধীরে দাঁড়ালো। পা বাড়ানোর আগে ইহাম হাতটা ধরতে চাইলে মেয়েটা আত্মগরিমা দেখিয়ে দূরে সরাতে গিয়েও পারল না। উল্টে ইহাম শক্ত হাতে কোমর পেঁচিয়ে একেবারে নিজের সাথে মিশিয়ে নিল। আচানক থাবাটার জন্য মোটেও প্রস্তুত ছিল না মেয়েটা। তাই ভীষণ আতঙ্কে আঁতকে উঠল মায়েরা। হকচকিয়ে তাকালো ইহামের দিকে। মানুষটার ওই অব্যক্ত চাউনির তরে। চঞ্চল ব্যাকুলভাবে মায়েরা নিজেও পরখ করতে লাগলো সেই চাউনি। এতটা অহংকার কোথায় রাখো তুমি মায়েরা? আপনি এটাকে অহংকার ভাবলে ভুল করবেন মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী। এটা আমার আত্মসম্মান। যে মানুষটা বিয়ে করে স্ত্রী মানে না, কোনো দায়িত্ব রাখে না, খোঁজখবরটায় নেয়নি তার কাছ থেকে আমার সুহহ। চুপ করো মেয়ে। আঙ্গুল চেপে ধরল মায়েরার ঠোঁটে। নরম ওষ্ঠের পরশ হাতে পেতেই শরীরটা নড়েচড়ে উঠল তার। বুকের ভেতর যেন হাতুড়ি দিয়ে কেউ পিটিয়ে উঠল। সেখান থেকে তীব্র ধ্বনিতে তাকে কেমন দিশেহারা করে দিচ্ছে। মায়েরা খুব করে খেয়াল করল ইহাম তার ঠোঁটের দিকে এক নাগারে তাকিয়ে আছে। আচমকা তার হৃদয়টা কেমন অস্থির হয়ে উঠল। এক অস্বস্তিকর অনুভূতি তার বুকের উপর চেপে বসল। মায়েরার নিঃশ্বাসও ঘন হয়ে আসল। অবাঞ্ছিত এক সময়ই মায়েরা নিজের থেকে দূরে ঠেলে সরাল ইহামকে। স্তম্ভিত ফিরলেও সে চুপ থাকল। হঠাৎ বিকট এক শব্দ কর্ণকুহরে এসে হানা দিল দুজনেরই। মায়েরা চোখ মুখ এক করে বিবৎস এক চিৎকার দেওয়ার পূর্বেই ইহাম আবারও হাত দিয়ে পেঁচিয়ে চতুর্তার সাথে বুকের সাথে চেপে ধরল তাকে। একটা আশ্রয় পেয়েই মেয়েটা চোখ খিচে শক্তভাবে জড়িয়ে নিল ইহামের টি শার্ট। শালা সময় দিল না। ভোর হলে আমিই যেতাম তোদের কাছে। তার আগেই শুয়োরের দল চলে এসেছিস মরতে। আবারও ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল চারপাশ। বুকের মাঝ থেকে মায়েরাকে তুলে আলতো করে গালের দুই পাশের এলোমেলো চুলগুলিকে ঠিক করে দিল ইহাম। ভয় মেয়েটা জবথব অবস্থা। তা দেখে মুচকি হাসল ইহাম। বাহির থেকে তখনও অসংখ্য এলোপাথারি ভাবে ছুড়ে আসা গুলির বিকট ধ্বনি। ভয়াবহ আতঙ্কে মায়েরা বাকরুদ্ধ হয়ে আছে। ভয়ার্ত ফ্যালফ্যাল চোখে কেমন তাকালো তার দিক। বুকের সাথে মিশিয়ে ইহাম মায়েরাকে নিয়ে খাটের পিছনের দিকটায় গেল। শ্লথভাবে মায়েরাকে বসিয়ে দিয়ে আবারও মেয়েটার চুলগুলি তো ঠিক করে দিল হাতের তালুর সাহায্যে। ভয়ার্ত মায়েরা তখন থরথর করে কাঁপছে। অভয় জানাতে নাকি অন্য কিছু ভেবে ইহাম এই প্রথম মনে হয় স্বেচ্ছায় মায়েরার মাথার পেছনে হাত গলিয়ে টেনে এনে কপালে উষ্ণ পরশ বুলিয়ে দিল। আচমকা কি হলো মায়েরার কে জানে। সম্পূর্ণ নতুন এক অনুভূতিতে মেয়েটা পাথরের মতো স্তব্ধ হয়ে উঠল। বরফের ন্যায় জমে আসা শরীর নিয়ে বিহবল চোখে তাকালো ভাসমানে। ইহাম কপালের উপর থেকে গাঢ়ভাবে ছুঁয়ে দেওয়া ঠোঁট নামিয়ে এনে হাতের তালুতে তুলল মায়েরার মুখটা। শান্ত শীতল কণ্ঠে বলল, চুপচাপ এখানে বসে থাকবে। আমি যতক্ষণ না এই রুমে আসবো খবরদার একচুল নড়বে না। কথার অবাধ্য হয়ে কোনো তোত্তারামি করলে জানে মেরে ফেলবো কিন্তু মায়েরা। চাকরিতে জয়েন্ট করার 8 মাসের মাথায় প্রথম ছুটিতে বাড়ি আসে ইহাম। তখন বাবা মায়ের অনুরোধে বিয়ের জন্যে রাজি হয় সে। যদিও এই মুহূর্তে তার বিয়ের খুব একটা ইচ্ছা ছিল না। বাবা মায়ের অতিরিক্ত প্রশংসায় বিয়ের আগে মেয়ে দেখার এত ইচ্ছাও হয়নি তার। একেবারে বিয়ের দিনই বউ সাজে প্রথম দেখেছিল মায়েরাকে। বাবা মায়ের পছন্দ হেলাফেলার কথা নয় তা নিশ্চিত হয়েছিল সে। তবে যখন শুনেছিল মেয়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে তখনই তার মেজাজ বিগড়ায়। বাবা মা কি করে ইমম্যাচিউর একটা মেয়ের সাথে তার বিয়ে ঠিক করল, যার 18ই পূরণ হতে আরও মাসেক বাকি। না পারতে কোনো রকম বিয়ে করে আবার কাজের প্রেশার দেখিয়ে ফিরেছিল ক্যাম্পে। তার সব রাগের মূল বুঝি হলো মেয়ের বয়স 18 হয়নি। তার কলিগ উপরমহল যদি জানে তার বউ ইন্টার পড়ুয়া তার উপর 18 বছরের নিচে কি ভেবে বসবে তারা? তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে না তখন? তাকে কি বোধগম্যহীন ভাববে? প্রবল ব্যক্তিত্ব সম্পূর্ণ ইহাম তখন হাজিবাজি চিন্তায় এরপর আর মেয়েটার সাথে কথা বলার আগ্রহ প্রকাশ পায়নি তার। নিঃসন্দেহে ভুলে বসেছিল। অথচ এই মেয়েটার শাড়ি পরার দ্বিতীয় দর্শন কেবলই তার স্থির কাজ দিগ্ভ্রান্ত করেছে। কঠিন আস্তরণে মুড়া তার শক্ত হৃদয়কে ব্যাকুল করছে সঙ্গোপনেই। মায়েরা কাঁপছে। চারপাশে তখন অসংখ্য গুলি ছুড়ার বিকট আওয়াজ কানের ভিক নাড়িয়ে দিচ্ছে। মেয়েটার ঠোঁট অনবরত কাঁপছে। চোখে পানি চিকচিক করছে। ইহাম কোমল হস্তে মায়েরার মাধুরী মুখটা হাত বুলিয়ে দিয়ে উঠতে চাইলে আচমকা সে তার খাকি রঙের টি শার্টটা খামছে ধরে। টইটুম্বুর পানি ভর্তি চোখগুলি নিয়ে নিঃশব্দে কিছু বলার আকুতি জানায়। তবে শোকড হয়ে আর বলতে পারছে না। ইহাম নিজ দায়িত্বেই বুঝে নেয় পরিস্থিতিটা। আবারও কপালে গাঢ় চুম্বন লেপ্টে দেয় অনিমেষ। আশ্বাস জানিয়ে চটপট বলে, সময় নেই হাতে মায়েরা। প্লিজ আমার কথা মতো চুপটি করে এখানেই বসে থাকবে। বাহিরে ক্যাম্প হলেও তুমি ঘর থেকে বের হবে না। একদম ভয় পেও না। আমাকে তেজ দেখানোর সাহস গুলি জমা করে একা বসে থাকো শুধু। কিচ্ছু হবে না। আই উইল হ্যান্ডেল। তাড়াতাড়ি ফিরব। লক্ষ্মীটা ঘর থেকে বের হবে না।
প্রচণ্ড উত্তেজনায় ইহাম খাপছাড়া কথাগুলি বলেই বুক ভরে দম নিল। তার এখন অনেক কাজ। শত্রু দুয়ারে। হিসেবটা ঠিকভাবে না কষলে এই নির্জন জঙ্গলে ভয়াবহ কিছু হবে এটা যেন সুনিশ্চিত। সবার আগে কানে ব্লুটুথটা গুজে নিজের কোমরের পিছন থেকে গ্লক 19 9 mm চেম্বারিং 15+1 রাউন্ড ক্যাপাসিটির পিস্তলটা বের করে নিল। এটা সবসময় লোড থাকে। টিম মেম্বারদের কল করার আগে তার শিফুর কথা মনে হলো। মেয়েটা একা রুমে আছে। ঘুমিয়ে থাকলেও এই শব্দে জেগে ওঠার সম্ভাবনা বেশি। ভয় কি বদ্ধ রুমে কাঁদছে মেয়েটা? কল দিল ঝটপট করে শিফুকে। একবার রিং হতেই কলটা রিসিভ হলো। ওপাশের বন্ধ রুম থেকে মেয়েটা কম্পিত কণ্ঠে কেঁদে কেঁদে কাতর স্বরে ডেকে উঠল, ভাইয়া। শিফু সবসময় তাকে ভীষণ ভয় পেয়ে একটু দূরে দূরেই থাকে। বিষয়টা বুঝেও ইহাম কখনো সেই ভয়ে জোর তাকে কাটাতে যায়নি স্বেচ্ছাতেই। বরং এটা শিফুর জন্যেই ভালো হবে এটাই তার ধারণা। তার স্পষ্ট মনে আছে একবার মেয়েটা খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল। পা কেটে রক্তও বের হয়েছে খুব। ওই কাটা পা নিয়ে তার সামনে দিয়ে আস্তে করে স্বাভাবিকভাবেই হেঁটে গিয়েছে যেন সে কিছু না বলতে পারে সেই ভয়। এমন অনেক ঘটনায় আছে যা বুঝিয়ে দেয় ভাইকে শিফুর ভয় পাবার প্রবণতাটা। মন খুলে কথা বলা কিংবা ঝগড়াঝাটির মতো বেয়াদবি খুনসুটি সম্পর্ক আর 10টা 5টা ভাই বোনের মতো তাদের মাঝে নেই। সেই শিফুর কাতর স্বর তাকেও নাড়িয়ে তুলল। কোমল কণ্ঠে বলল, শিফু বোন আমার ভাইয়ার কথা শুন। চুপচাপ রুমে বসে থাকবি। কেউ ডাকলেও দরজা খুলবি না আমি বলা না পর্যন্ত। ভাইয়া আছি চিন্তা করিস না। কিচ্ছু হবে না। ভয় পাস না বোনটা। শিফু আর জবাব দিতে পারল না। থরথর করে কাপা শরীর নিয়ে এক কোনায় জড়সড় হয়ে বসে রইল মেয়েটা। ইহাম এবার কল দিল ইব্রাহিমের কাছে। সঙ্গে সঙ্গে কনফারেন্সে যোগ হলো বাকি 13 জন। ইহাম ঠান্ডা মাথায় গম্ভীর সুরে সবাইকে ডাকল। রেডি গাইজ? ওপাশ থেকে এক জোটে জবাব এলো, ইয়েস ক্যাপ্টেন। অল রাইট। ইব্রাহিম মইনুল ফাহিম সারজিদ তোমরা আমার সাথে কভার করবে। হামিদ কিবরা বৌলহাস আমাদের কাভার করার ফাঁকে তোমরা ছাদে উঠবে। আর বাকিরা তোমরা পেছনের দিক থেকে আক্রমণ করবে। অবশ্যই আমার কমান্ডের অপেক্ষায়। চারিদিক অন্ধকার কুয়াশা আর ধোঁয়ায় কিছুই দেখা যাবে না। সবাই জিপিএনএভিজি 18 নাইট ভিশন গগলস লেভেল 3 কেবল ওয়েস্ট জ্যাকেট আর হেলমেট পরে নিবে। নাইট ভিশন সাপোর্টের জন্য গানে রেড ডট স্কোপ ব্যবহার করো। জলদি করো, 1 মিনিটও সময় নষ্ট করো না কেউ। জাস্ট 2 মিনিটে রেডি চাই। মনে রেখো এখানে শুধু আমাদের জীবন নয়, কটেজের বাকি সদস্যদের লাইফ আমাদের হাতে। সো বি কেয়ারফুল। ঠিক 2 মিনিটের মাঝে যার যার জায়গা থেকে আগে কাভার করো। অল দ্য বেস্ট। থরথর করে কাঁপছে মায়েরা। দরজার ফাঁক থেকে উকি দিয়ে আবার ওই দুঃসাহসিক সৈনিক ক্যাপ্টেনটাকে দেখে নিল। তার হৃদয়টা যেন এই মুহূর্তে পুড়ে খাখা হয়ে যাচ্ছে। কানে ওই আদুরে আবেশমাখা কথাগুলি বারবার তার হৃদয় ঘায়েল করছে এই মুহূর্তে। ক্রন্দনরত নেত্রপল্লব মেলে ধরল ওই মানুষটার দিকে। এতক্ষণ বলা কথাগুলি কেবলই তার মাথার উপর দিয়ে গিয়েছে। শুধু এতটুক ধারণা করতে পেরেছে যা যা বলবো সব সেফটির জন্যে। কিন্তু নিজে কিছুই গায়ে দিচ্ছে না কেন সে? না হেলমেট, না জ্যাকেট, না গগলস। লোকটা কি এভাবেই ফাইট করবে নাকি? বুক ফেটে কান্না আসছিল মায়েরার। এক অজানা শঙ্কা তাকে মুষড়ে দিচ্ছে। আধ আধ কণ্ঠে ডাকবে তার আগেই ইহাম আবার বলে উঠল, হ্যালো তুহিন। মনোযোগ দিয়ে আগে আমার কথা শুনো। বুঝতেই পারছো কটেজে আক্রমণ হয়েছে। তোমার বন্ধুবান্ধব সবাইকে শান্ত থাকতে বলো। সবাই রুমেই বসে থাকো। কেউ ভুলেও দরজা ফাঁক করো না। প্লিজ কোনো ভুলভাল পদক্ষেপ নিয়ে আমাদের কাজ কঠিন করো না। তুহিনের উত্তর শোনার আশায় বসে রইল না সে। কল কেটে গান পয়েন্টে রেখে নিজের অবস্থান যেন স্থির করল। এক হাত দরজার নবে রেখে আরেকটা হাতে পিস্তল পয়েন্টে রাখল। মায়েরা কেবল দেখল লোকটা দরজা খুলে চোখের পলকে আবার সেটা বন্ধ করে দিল। আর কিছুই দেখতে পেল না। সবটা তার কাছে অগোচরে অদেখায় রয়ে গেল। ইহাম করিডোরের হাফ দেওয়ালের পেছনে বসে নিজেকে আড়াল করল। তখনও এলোপাথারি গুলি আসছেই। কিন্তু সে কোথায় গুলি ছুড়বে? অবাধ সুযোগ সুবিধা না থাকায় এই মুহূর্তে অন্ধকারে ঢিল ছুড়া তাদের ক্রান্তিকাল নিয়ে আসবে। তার সচল ধূর্ত মস্তিষ্ক তাকে খুব ভালো করে জানান দিচ্ছে ওরা এখনো কটেজের ভেতরে প্রবেশ করেনি। নয়তো এতক্ষণে দামামা বাজত। ব্যবস্থা তো সে আগেই করে রেখেছিল। ঠিক তখনই বিকট করে শব্দে চারপাশটা আলোড়িত হয়ে উঠল। চোখ বন্ধ করে নিল ইহাম। বেশ বুঝতে পারল শত্রু কটেজের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে, তাই তো গ্রেনেডটা ফাটল। শব্দ শুনে বেশ অনুধাবন করতে পারল ফ্ল্যাশব্যাং গ্রেনেড বিস্ফোরিত হয়েছে। দ্রুত একটু মাথাটা তুলে পরপর দুটো গুলি ছুড়ল। একটা ঠিক বরাবর আঘাত লাগলেও আরেকটা খুব বেশি জখম করতে পারেনি। ততক্ষণে নিচ থেকেও গুলি ছুড়া হচ্ছিল দুই পক্ষের। ইব্রাহিম ততক্ষণে তার সাথেই যোগ দিয়েছে। ইহাম শান্ত কণ্ঠে তর্জনী আঙ্গুল কানে চেপে বলল, ছাদে উঠো। ওখান থেকে আক্রমণ করো। কুইক।
ইহাম সুরক্ষার জন্যে আগে থেকেই কটেজের ব্যারিয়ারে কিছু মাইন গ্রেনেড গুজে রেখেছিল। কিছু ক্লেমোর মাইন, M18 ক্লেমো ও ফ্ল্যাশব্যাং বিস্ফোরিত হওয়ার সাথে সাথে আঘাত যে রকম ঠিকঠাকভাবে হচ্ছে, পরিবেশের খুব একটা ক্ষতিও হবে না। বন জঙ্গলে অপারেশন করার জন্য এই গুলি খুব কার্যকর হয়। ক্লেমোর মাইনে যেরকম শত্রুকে আঘাত করবে, ঠিক তেমন পিছনে খুব বেশি বিস্ফোরণও ছড়াবে না। অপরদিকে ফ্ল্যাশব্যাং ও স্মোক গ্রেনেড শত্রুকে অন্ধ ও বধির করার সাথে সাথে তাদেরকে আক্রমণ করতেও খুব কার্যকর। প্রচণ্ড শব্দ, একা ঘরের ভীত অবস্থায় কুঁকড়ে উঠছে মায়েরা। হাত পা গুলি মৃগী রোগীর মতো থরথর করে কাঁপছে। ইহামের কথা অনুযায়ী সে বাধ্য মেয়ের মতোই খাটের পেছনে গুটিসুটি হয়ে বসে আছে। নিস্তব্ধ রাতের বিকট শব্দগুলি যেন বুকের ভেতর কামড়ে ধরছে বিষাক্ত পোকার মতো। ঝাপসা চোখগুলি সেই কখন থেকে ভাসমানে কি যে অবলোকন করে যাচ্ছে সে নিজেও জানে না। এই ভয়াবহ দুর্বিষের সময়ে বারবার তার আখিপল্লবে ভেসে আসছে ইহামের মুখটা। ইচ্ছা হচ্ছে ছুটে গিয়ে মানুষটাকে জড়িয়ে ধরতে। কেন এই ইচ্ছা হচ্ছে তার? এটা তো তার উচিত নয়। অবান্তর ইচ্ছা নয় কি এসব? ওই মানুষটা তো তার খুব কাছের কেউ নয়। আর না সেরকম কোনো সম্পর্ক তৈরি হয়েছে। যে তাকে পছন্দ করে না, সবসময় বিরক্ত ভাব প্রকাশ করে তার কাছে, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। তবুও কেন বারবার মনে চায় অপ্রকাশিত কিছু বুলি আওড়াতে? ছুটে বলতে চায়, আপনায় পছন্দ করি না, সহ্য করতে পারি না, দূরে আছেন, এটাই ভালো ছিল। কেন ওই আদুরে মাখা কোমল কথাগুলি বলে আমার হৃদয় ঘায়েল করলেন ক্যাপ্টেন সাহেব? এ যন্ত্রণাটুকি তো আমি সহ্য করতে পারছি না, তবে এটা তো বেমিল বিপরীতের মাঝে আমাদের অমিলনটা কিভাবে সহ্য করব আমি? মুখে হাত চেপে ফুপিয়ে উঠল মেয়েটা। আবারও বীভৎস শব্দে কেঁপে উঠল তার অন্তরাত্মা। ওই মানুষটা কি কোনো রকম সেফটি ছাড়া এভাবেই ফাইটে লেগেছে নাকি? আর বাকি সবাইকে যে এটা তো নির্দেশ দিল তার বেলায়? মায়েরার এই মুহূর্তে শুধু ওই মানুষটার চিন্তায় উন্মাদ উন্মাদ লাগছে। ভীতিকর এক অমঙ্গল সংশয়ে তার বুকের ভেতরটা চেপে আসছে। বারবার মন এতকু ডাক কেন ডাকছে? এতটা অস্থির কেন লাগছে ওই বিপরীত মেরুর মানুষটার জন্য? এক শঙ্কাপূর্ণ বার্তা, যেন নিশাচর অদৃশ্য কণ্ঠ তার কানে কানে কিছু বলে যাচ্ছে, ফিসফিস করে। কানে গুজে রাখা ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে ইহাম নিশ্চত হল কটেজের পিছনের সুড়ঙ্গ দিয়ে বাকি 7 জন বাহিরে পৌঁছে গেছে। তারা ধীরেই এগিয়ে যাচ্ছে আক্রমণকারী মজিদের দলের কাছে। কটেজের ভেতরে 8 জন দক্ষ সৈনিকের হাতে ধরাশায়ী হচ্ছে মজিদের অসংখ্য লোক। তাদের সংখ্যাও কমে আসছে। তবুও পাল্টা আক্রমণ করতে ভুলছে না। ছাদে থাকা বৌলহাসের হাতের চামড়া ঘেঁষে গুলি লেগেছে। গলগল করে সেখান থেকে শনিতের ধারা বইছে। তবুও বুঝি সে থেমে নেই। রত ঝরা মাংস থেতলে যাওয়া হাত দিয়েই শুট করছে অনবরত। নিজের টিমের এত সাহসী বীরদের পেয়ে এই দুঃসময়েও চিলতে হাসি ফুটে তার মুখে। বাল, এই মাঝরাতে আবার কোন বা লেরা এত শব্দাশব্দি শুরু করছে? কার শরীরে এত পিনি কুটছে ভায়া? কায়েসের কথায় অনেকে বিরক্ত হলো। জিদান প্রচণ্ড বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছে। বাহিরে তখনও গুলাগুলি আর গ্রেনেড বিস্ফোরণের শব্দ আসছে মাঝে মধ্যে। এই মাঝরাতে হঠাৎ আক্রমণ, এত শব্দ, তাদের হাড় কাঁপানো ভয় না হলেও ভীত। চুপচাপ সবাই বসে আছে যার যার মতো করে। এই আশঙ্কা সময়ে কায়েসের এই কথা পিত্তি জ্বালিয়ে দিল জিদানের। তিক্ত কণ্ঠে বলল, প্লিজ কায়েস, সময়টা একটু বুঝার চেষ্টা কর। সব সময় এত হেয়ালি আর আউলফাউল কথা বলে মানুষের মেজাজ বিগড়াস না। কায়েস বুঝি সেটা গায়েও মাখল না। ব্যঙ্গ করে বলল, তোমার বালের মেজাজ তোমার কাছেই রাখো মগা। এসব আমি চুনা। জিদানও বুঝি রেগে গেল। কথা কাটাকাটি লেগে গেল। এক পর্যায়ে একে অপরের সাথে হাতাহাতি শুরু হয়ে গেল ওদের মাঝেই। তুহিন ধমকালো সবাইকে। অসহায় কণ্ঠে জানালো, তোদের কাছে হাত জোর করছি আমি। দয়া করে একটু চুপ কর তোরা। নিজেদের মাঝে ঝামেলা করে এই বিপদে আর বিপদ বাড়াস না। এই মুহূর্তে অন্তত ঝামেলা করিস না। দোহাই তোদের। তুহিনকে কেমন অসহায় দেখাচ্ছিল। তার চোখ মুখের অবস্থা নিদারুণ। নিজেকে বদ্ধ রুমে আটকে রাখলেও তার হৃদয় বড্ড অস্থির চঞ্চল। ভেতরটা পাখির ছানার মতো ছটফট করে দাফাচ্ছে। মায়েরা, শিফু, ওরা কি করছে? ওরা নিশ্চয় ভয় কাবু হয়ে বসে আছে। দুটি কি একসাথে আছে নাকি আলাদা? মায়েরা যে অতিরিক্ত শব্দ সহ্য করতে পারে না। এই ভয়ঙ্কর আওয়াজে কিভাবে আছে মেয়েটা? আর শিফু, ওরই বা কি অবস্থা? উফ, অসহ্য লাগছে তার। হাত পা মুক্ত অবস্থাতেও মনে হচ্ছে শৃঙ্খলে আবদ্ধ। ইহাম খুব সাবধানে বাহিরে অবস্থানরত সাব্বিরকে জিজ্ঞাসা করল, সাব্বির, ওরা এখন কত জন আছে? সাব্বির গান পয়েন্টে রেখেই আড়াল থেকে ক্ষীণ কণ্ঠে জবাব দিল, স্যার, 12-13 জনের মতো। মেজাজ চটল মনে হয় ইহামের। মুখের বর্ণ পাল্টে গিয়েছে তার। বেজার চটে ক্ষোভ নিয়ে বলল, গর্দব, সঠিক কারেকশনটা দাও, ননসেন্সের মতো কথা না বলে। সরি স্যার। কথা বাড়াল না ইহাম। সেই ফাঁকে আরও একটা গুলি ছুঁড়ে আবারও বসল হাফ দেওয়ালের আড়ালে। সাব্বির গুনে গুনে বলল, স্যার, এরা 16 জন আছে এখনো।
সবাই রেডি হও, এবার একসাথে আক্রমণ করো, এখনই। বলতে দেরি সবার আক্রমণের জোর আর দেরি হলো না। একের পর এক ধাওয়া পাল্টা ধাওয়ায় পরিবেশ ঘুম ঘুম করছে। নিস্তব্ধ পরিবেশে কেবল গুলির আওয়াজ আর সাথে কিছু মানুষের চাপা ভারী নিঃশ্বাস। দুই দিক থেকে আক্রমণ করার ফলে মজিদের লোকেরা একেবারে নিস্তেজ অবস্থা। অবশেষে অবস্থা বেগতিক পর্যায়ে পৌঁছে গেলে তারা যখন পালানোর ব্যবস্থা করল, ততক্ষণে ইহাম এরা সবাই কটেজের গেইটের সামনে চলে এসেছে। ইহাম মজিদ পাহাড়ির পিছনে ছুটতে ছুটতে চেঁচিয়ে বলল, কটেজের ভেতরে কেউ যাও, ফাস্ট। ইব্রাহিম আর ইহাম ছুটছে মজিদ সহ ওর 3 সঙ্গীর পিছনে। ছুটতে ছুটতে ইহাম কেবল বলেছিল, ইব্রাহিম যাই হয়ে যাক মজিদকে জীবিত পেতে হবে। ওর কাছে অনেক ইনফরমেশন আছে, ওর কিছু হওয়া চাই না। ইয়ে স্যার। পথিমধ্যে আবারও এক লোক ঘায়েল হলো ইব্রাহিমের গুলিতে। আরেকজন গাছের আঘাতে পিষ্ট হয়ে উল্টে পড়েছে। ইব্রাহিম, ওদের নিয়ে তুমি কটেজ যাও, সবাইকে বেঁধে এক রুমে আটকে রাখো, এটা আমি সামলে নিব। কিন্তু স্যার। যাও। ইতোমধ্যে পথ থামিয়ে দিয়েছে ইব্রাহিম। ক্যাপ্টেনের আদেশ অমান্য করা তো যায় না। গাছগাছালির ফাঁকে ফাঁকে মিটমিট আলোয় ইহাম আবছায়াতেই গুলি ছুড়ল। মজিদ পাহাড়ি নিজের যান বাঁচাতে তার পাশেই দৌড়ানো সঙ্গীকে নিজের সামনে ধরল। সঙ্গে সঙ্গে লোকটার উরুর ঠিক মাঝ বরাবর গিয়ে গুলি লাগতেই গলগল করে রত পড়া শুরু হলো। ইহাম দৌড়ে গিয়ে সেটাকে পাশ কাটিয়ে মজিদের পায়ের দিকে গুলি ছুড়তে গেলে টের পেল পিস্তলের অবশিষ্ট বুলেট ফুরিয়েছে। উপায়ন্তর না পেয়ে পাশেই একটা পাথরের টুকরো পেয়ে সেটাই ঢিল দিল মজিদের উপর। পায়ে লেগেই বেচারা উল্টে পড়ল। ইহাম ধপাস করে মজিদের কলার চেপে বলল, মাদারচো খুব শখ হয়েছিল না আমায় মারতে? অন্ডকোষে পিরপির করছিল তাই না রে শুয়োরের বাচ্চা? ইহাম একের পর এক ঘন নিঃশ্বাস ছুড়ছে। মজিদ সেই সুযোগে তার গালে সজোরে ঘুষি বসিয়ে দিয়ে আবার দৌড়াতে লাগল। ইহাম খানিক টলল। দীর্ঘক্ষণের যাত্রায় কি তার ক্লান্তি ধরে গেছে? সর্বনাশ, ডিপার্টমেন্ট এই কথা জানলে তো তার মুখে থুথু দিবে। আবারও দৌড় লাগালো সে। মজিদকে খাবলা দিয়ে ধরতেই মজিদ তার পেটে লাথি দিল। 2 হাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ইহাম তাল রাখতে বা হাত দিয়ে নিচের স্থানটা আঁকড়ে ধরল। এবড়ো খেবড়ো ধারালো কিছুর সাথে হাত লেগে যন্ত্রণাও শুরু হলো। অনুভব করল তরল ধারার। তবে সেদিকে এক বিন্দু না মনোযোগ দিয়ে বাঘের থাবার মতো মজিদের ঘাড় চেপে ধরল। চোখের পলকে মুখে এলোপাথারি ঘুষি বসাতে লাগল। মাথাটা খানিক নুয়ে তলপেট বরাবর এক নাগারে হাঁটুর সাহায্যে কয়েকটা আঘাত করতেই বেচারার কাহিল অবস্থা। তবুও শেষ শক্তি দিয়ে বুঝি আবারও ইহামের নাকে একটা ঘুষি দিল। গলগল করে রক্তও বের হলো। ইহাম শুধু তাচ্ছিল্য হাসল। তার জানা আছে মজিদ পাহাড়ি এমনি এমনি পাহাড়ি হয়ে উঠেনি। গায়ে এখনো বেশ বলবান সে। ইহাম মাটিতে চেপে ধরে উন্মাদের মতো একের পর এক ঘুষি দিতে লাগলো মজিদকে। রাত তখন 2টার মতো বাজে। ইহাম আস্তে ধীরে নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করল। খাটের পিছন থেকে মায়েরা একটু একটু করে উকি দেয়। ইহামকে দেখে ধরফরিয়ে উঠে। খাটের ওপাশ থেকে বের হয়ে এসেই থমকে দাঁড়ায় সে। একটু একটু করে সামনে এগিয়ে যায়। ইহামের গালের উপরি ভাগটায় লাল চটচটে হয়ে আছে। নাকের কাছে রত। হাতের থেকেও রত ঝরছে। মানুষটাকে এভাবে দেখে আটকে উঠল তার ভেতরটা। বুকটা মুচড়ে যেন কোনো কিছু কামড়ে ধরল। এই মানুষটা এত ব্যথা পেয়েছে? তার বুকটা এত ভার হয়ে আসছে কেন? ওই পাষাণ মানুষটার সাথে তো আর কোনো কালে কোন রকম সম্পর্কই তৈরি হয়নি, তবে এত কষ্ট হচ্ছে কেন? কেন অবাধ্য ইচ্ছা জাগছে হৃদয়। মন চাইছে মানুষটাকে হাত বাড়িয়ে দিয়ে জড়িয়ে ধরতে। কিন্তু কোথাও একটয় সংশয়, একটা দ্বিধাতিক্ত একটা জোরতা তাকে বাদ সাধছে। মানুষটার সাথে তো আর কোনো সম্পর্ক তৈরি হলো না, তবে এমন আচরণ কি করে শোভা পায় তার মাঝে? যেখানে মানুষটা তাকে অপছন্দ করে দূরে সরে থাকে, সেখানে বেহলাজের মতো এগিয়ে যাওয়া কি নিজেকে অপমান করা নয়? যেচে অপমান হতে যাওয়া যৌক্তিকও নয় বোধ হয়। নিজেকে দমিয়ে মেয়েটা পাথরের মতো স্তব্ধ হয়ে রইল। ভয় পাবার কারণ নেই। সবটা নিয়ন্ত্রণে। তুমি ঠিক আছো কি না তাই দেখতে এলাম। মায়েরা কিছু জবাব দিতে পারল না। কেবল তাকিয়ে রইল লোকটার আঘাতপ্রাপ্ত স্থানগুলির দিকে। হৃদয়টা আবারও হুহু করে উঠল তার। ইহাম ক্ষীণ কণ্ঠে বলল, শুয়ে পড়ো মায়েরা, আমার একটু কাজ আছে। গম্ভীর মুখে ইহাম আবারও দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। মায়েরা হাতড়ে হাতড়ে কোনো রকম গিয়ে বিছানায় বসল। ভেতরটা ফাঁপা হয়ে আসছে। তার অদ্ভুত জ্বালা হচ্ছে বুকের ভেতর। বড্ড অস্থির অস্বস্তি তার গলা চেপে ধরেছে। মানুষটা বোধ হয় ঘরে ঢুকলো আরও আধ ঘন্টা পর। সে ঘরে আসতেই মায়েরার নাকে বিদঘুটে একটা গন্ধ এলো। চিনতে বা বুঝতে অসুবিধা হলো না মানুষটা সিগারেট টেনে এসেছে। রুমটায় যেন অক্সিজেনের অভাব পড়েছে। রাগে কটমট করতে করতে মেয়েটা একইভাবে ঠাই বসে আছে বিছানায়। এখনো ঘুমায়নি? রাত জাগার অভ্যাস আছে নাকি তোমার? মায়েরা জবাব দিল না। তবে বলতে ইচ্ছা হলো, আপনার মতো লোক যার সাথে আছে ঘুম তার শত্রু হবে।
ইহাম পানি ভর্তি গ্লাসটা নিয়ে শেষ করল। ফার্স্ট এইড বক্সটা নিয়ে আরাম করে বসল সোফায়। রাগান্বিত চোখে মায়রা দেখল শুধু। ইহাম চোখের পাতা তুলে মায়রার দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। মেয়েটা আর চোখ সরালো না। তবে ইহাম কি ভেবে যেন মাথা ঝুঁকে হাসল। মায়রার রাগে তখন শরীর জ্বলছে। গায়ে ব্যথারত এখনো পড়ছে আর সে কি রকম শরীর ঝালানো মার্কা হাসি হাসল। শয়তান আস্ত একটা কঠিন পাষাণ মানব। ইহাম বা হাতটা মেলে ধরল। দগদগে কাটা জায়গা দেখেই শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। সঙ্গে সঙ্গে নজর ফেরাতে বাধ্য হল সে। ইহাম গাঢ় কণ্ঠে বলল, তোত্তারামি করছো মায়রা? পায়ের ব্যথা সেরে গিয়েছে? এভাবে পা ঝুলিয়ে বসে আছো কেন? আপনি একটু চুপ করুন তো। এত কথা ভালো লাগে না। নিজের বেলায়? মায়রা জবাব দিল না আর চোখে দেখল ইহামের কাটা হাতটা। তুলোয় স্যাভলন নিয়ে আশপাশের মাটি পরিষ্কার করছে। শরীরটা আবারও কেঁপে উঠল মায়রার। ঝাড়া দিয়ে উঠতেই দৃষ্টি ঘুরালো। ডাক্তারের কাছে গেলে নিশ্চয় ৩-৪টা সেলাই করে দিত এতক্ষণে ধরে বেঁধে হলেও। আচ্ছা ডিফেন্সে এরা জব করে পায়টা কি? নিজের জীবনের চেয়ে এদের দাম তাদের চাকরিই কেন? কি পায় জীবনকে মরণে ঠেলে এগিয়ে যেতে? মায়রার কাটা হাত দেখে রাগ হলো। কেন এত মেজাজ খারাপ হচ্ছে সে নিজেও ঠিক বুঝতে পারছে না। ভয় পাচ্ছ কি মায়রা? আশ্চর্য ভয় কেন পাবো? তবে একটু পরপর কাটা জায়গা দেখে শিউরে শিউরে মুখ ফেরাচ্ছ কেন? মায়রা কেবল বিরক্তি ভঙ্গিতে আওড়ালো, ঢং। ইহাম হাত পরিষ্কার করতে করতেই বলল, এদিকে আসো মায়রা, একটু সাহায্য করো তো। পারবো না আমি। নিজেরটা নিজে করুন। তুমি তো খুব বেয়াদব মায়রা। দেখছো এক হাতে পারছি না, নিজ থেকে সাহায্য করবে সেটা তো না। আমি বলার পরও কি নিজের বেয়াদবি প্রকাশ করছো? করছি। কারণ আমি বেয়াদব। আমার এসব ভালো লাগে না। কাটা ছেঁড়া দেখতে পারি না আমি। একজন সেনাসদস্যের বউয়ের মুখে এসব কথা মানায় না মেয়ে। কি বলছেন বিড়বিড় করে? স্পষ্ট করে কথা বলতে জানেন না? ঘুমিয়ে পড়ো মায়েরা। রাত কয়টা বাজে দেখেছ? তর্ক না করে শুয়ে পড়ো। শুয়ে পড়ো। শব্দ দুটিতে ধক করে লাগলো মায়েরার। হঠাৎ একদম বন্ধকর অস্বস্তি নদীর কলকল পানির মতো করে তীর ডুবার অনুভূতি হলো অন্তর্গ্রথিতে। আগে বিষয়টা এতটা সূক্ষ্ম চিন্তা না জন্মালেও এই নিভূত নিরালা রাতে সেটা বেশ প্রভাব খাটাচ্ছে মনে। বড্ড অস্বস্তিও দিচ্ছে বিষয়টা। সংকোচ নিয়েও তাই বলল মায়েরা, আমি শিফুর ঘরে থাকব। আপনি আপনার রুমে থাকুন। সহজাত ইহামের ধাত পিছলে গেল বুঝি। সে তীক্ষ্ণ চোখে তাকালো মায়রার দিকে। মেয়েটা হুট করেই চোখের দৃষ্টিও সরিয়ে নিয়েছে তার উপর থেকে। তবুও কিছুটা সামলে রাশভারী কণ্ঠে জবাব দিল, ও ঘুমিয়ে গিয়েছে। ওকে এখন ডাকা যাবে না। তাই তুমিও কথা না বাড়িয়ে ঘুমিয়ে যাও। আপনার সাথে আমি এক ঘরে থাকব না। মায়রার সাফ সাফ কথায় ভ্রুকুটি করে তাকালো ইহাম। অদ্ভুত কণ্ঠ নিয়ে শুধালো, কেন? সমস্যা কোথায় শুনি? তুমি কোনোভাবে আমাকে ভয় পাচ্ছ মায়রা? স্নিগ্ধ চাউনিতে মায়রা তাকালো লোকটার দিকে। ইহাম একচুলো দৃষ্টি এদিক ওদিক করল না তার উপর থেকে। মায়রার ঠোঁটে আচমকা তুচ্ছ হাসি ফুটল মঞ্জুরির ন্যায়। কাটা বিধানোর মতো কণ্ঠে বলল, যেখানে সম্পর্কের কোনো দাম নেই, অনিশ্চিত সম্পর্কেরও পরিণতি যেখানে বিচ্ছেদ হতে পারে, সেখানে আমি আপনার সাথে কেন এক ঘরে থাকব ক্যাপ্টেন সাহেব? মেজাজ এবার বেশ বিগড়ে গেল ইহামের। দাঁত খিচে আনল সে। চোখ বন্ধ করে হিসহিস করতে লাগল। এই মেয়েটা এতটাই বোকা? কখন কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হয় সেই জ্ঞানটুক কি নেই তার মাঝে? এতটাই নির্বোধ সে। ইহামকে চোখ বন্ধ করে বসে থাকতে দেখে ঢোক গিলল মায়েরা। শক্তভাবেই বলল, আমি শিফুর ঘরে যাচ্ছি। মায়েরা উঠে দাঁড়ালো। খোঁড়াতে খোঁড়াতে কয়েক কদম এগিয়ে যেতেই ইহাম বজ্র বেগে উঠে দাঁড়ায়। লম্বা কদম ফেলে মায়রার বাহু চেপে খানিক নিজের কাছে আনল। মায়েরা তাকালো সেদিকে। লাল লাল চোখ দিয়ে কেমন নিষ্পিস করছে মানুষটা। এতটা রাগী কেন এই মানুষটা? এত বদমেজাজি? কথায় কথায় কেন রাগ এত তার? দম নিল মায়েরা। ভেতরে ভয় পেলেও কণ্ঠে বলল, ছাড়ুন আমায়। এই মেয়ে এত বেশি কথা কেন বলো তুমি? বাচ্চা তো নও। বয়স হয়েছে। 18 না হলেও বুঝার ক্ষমতা তো আছে। এতটা রাগান্বিত করে তুলো কেন আমায়? আমি আপনায় রাগাচ্ছি? মায়েরা চুপচাপ বিছানায় যাও। না, আমি শিফুর রুমে যাব। চোখ বন্ধ করে মায়েরার তর্কটা হজম করল সে। লম্বা লম্বা বার কয়েক নিঃশ্বাস নিয়ে বলল, তোমার শরীর ঠিক নেই। কিছুর দরকার পড়লে তখন কি হবে? শিফু তোমার দেখভাল করবে? ও নিজেই তো ছোট। আমার দেখভাল করতে হবে না। আমি ঠিক আছি একদম। যেতে দিন। মায়েরা তুমি অযথা আমার সাথে তর্ক করে মেজাজ নষ্ট করছো। যাও গিয়ে শুয়ে পড়ো। আপনার সাথে তো একদমই না। দাঁত পিষে ইহাম মায়েরাকে নিজের সাথে আরো মেশালো। কটকট করে বলল, কেন আমার সাথে ঘুমালে কি? কি হবে তোমার? এতই অপছন্দ নাকি তোমার আমাকে? ভুলে যেও না আমাদের সম্পর্কটা কি।
ভুলে আপনি গিয়েছেন মিস্টার ফাহাদ ইহাম চৌধুরী। তাই তো বিয়ের পর নিজের দায়িত্ব কর্তব্য ভুলে আপনি নিখোঁজ ছিলেন। এখন সম্পর্কের কথা বলছেন কোন মুখে? এই পর্যায়ে ইহাম চুপ করল। হাতের বাঁধন শিথিল করে শান্ত কণ্ঠে জবাব দিল, দেখো মায়েরা, যা হয়েছে। ছাড়ুন আমার হাত। বাচ্চাদের মতো করছো কেন মায়েরা? তোমার সাথে আমার কথা আছে। আমি বলছি। আমি শুনছি না। আর শুনতেও চাই না। ছাড়ুন আমার হাত। নিজের স্বভাবের বাহিরে গিয়েও নরম সুরে কথা বলেছে ইহাম। তবুও মেয়েটা শুনতে চাইছে না। এবার রুক্ষ কণ্ঠেই বলল, ছাড়ছি না। হাত ছাড়ুন। আপনি কি আমায় জোর করছেন? করছি। মায়েরা তাকালো পূর্ণ দৃষ্টিতে। একটু একটু করে মিশ্র অনুভূতি তাকে তেতো করে দিচ্ছে। আচমকা ঝোঁকের বসে বলেই ফেলল, জোর করে কাপুরুষেরা। আপনি কি সেটাই ক্যাপ্টেন সাহেব? ইহাম স্তম্ভিত হয়ে তাকালো মায়রার দিকে। চোখে মুখে কেমন বিতৃষ্ণা বিদ্বেষ ভাব। অতি নগণ্য বস্তুর মতো ঠেলে দিল তাকে। হঠাৎ কি হলো মায়রার কে জানে? এইটুক অবহেলা তার বুক ভার করে দিল। এই মুহূর্তে মানুষটাকে এভাবে বলা কি ঠিক হলো? একটু কি বেশি বলে ফেলেছে সে? এভাবে অমন ধরনের একটা কথা বোধ হয় আসলে উচিত ঠেকল না নিজের কাছেই। ইহাম কয়েক পল মায়রার দিকে অমন অবজ্ঞা ভাব নিয়েই তাকিয়ে রইল। আকস্মিক জ্বলন্ত চোখে খাটের পায়ে পরপর কয়েকটা লাথি দিল সজোরে। ভয় সংশয়ে মায়রা যেভাবে দাঁড়িয়ে ছিল সেভাবেই চোখ বুজল। তার কা তখনও স্থির অচঞ্চল। ছেলেটা তখনও ক্রোধে ফেটে যাচ্ছিল। শান্ত চোখেই মায়রা দেখল। দাঁত পিষে কিছু বলতে উদ্যত হলো পরপর নিঃশ্বাস নিতে নিতে। কিন্তু সেই ইচ্ছাটাও বুঝি আর হলো না তার। আক্রোশ বিষাদ নিয়ে হনহন করে ঘর থেকে বের হলো। দরজার কাছে গিয়ে বেসামাল ক্রোধের জোরে দেয়ালে বা হাত দিয়ে বিকট শব্দে একটা পাঞ্চ করেই বের হয়ে গেল। বাহির থেকে দরজা আটকানোর শব্দও ভেসে এলো প্রবলভাবে। মায়রার গলা বসে আসছিল। ঠোঁট গুলি কাঁপছিল। স্থির আখিপল্লবে উকি দিচ্ছিল কয়েক মুক্তদানা। দরজার কাছটায় নিচে কয়েক ফোঁটা রতের ফোঁটার দিকে আনমনে তাকিয়ে রইল সে। নিশ্চয় কাটা হাতটা দিয়ে আবারও রত ঝরছে আবলিল ভাবে। শিফু এখনো ঘুমায়নি। ভয় শরীর কাঁপছে তার একা রুমে। একটু আগেই ভাইয়া এসে তাকে ধাতস্থ করে গিয়েছে। বিপদমুক্ত বলে নিশ্চিন্ত থাকতে বলেছে। কম্বল মুড়ি দিয়েও ঠকঠক করে কাঁপছে সে। আচমকা দরজার করাঘাতে চমকে উঠল তার ছোট্ট হৃদয়টা। মৃদু আওয়াজে বারবার টোকা পোড়ায় শিফু উঠে বসল কম্বল সরিয়ে। আস্তে ধীরে গিয়ে দরজা খুলে দিতেই হুড়মুড় করে ডাকাতের মতো ঘরে প্রবেশ করল তুহিন। খানিক চমকে পিছিয়ে গেল শিফু। তুহিন চটজলদি করে দরজা লাগিয়ে পিছন ফিরল। এক বিন্দু সময় নষ্ট না করে ছেলেটা ঝাপটে বুকের মাঝে নিয়ে এলো তাকে। ঘটনার আকস্মিকতায় মেয়েটা স্তব্ধ হয়ে হাত পা ছেড়ে দাঁড়িয়ে রইল কেবল। তুহিন অধৈর্যের মতো ক্ষণে ক্ষণে তাকে আগের তুলনায় বেশি শক্ত করে চেপে রেখেছে। হাতের বাহুবন্ধন আরেকটু জোরালো হতেই স্তম্ভিত ফিরল শিফুর। দম বন্ধ হয়ে আসছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে মনে। শরীরটাও অবশ লাগছে। ঢের বুঝতে পারছে তার পিঠ অবধি চুলগুলির ভেতর হাত গলিয়ে দিয়েছে তুহিন। মাথার নিউরনে বুঝি টনটন ব্যথা হচ্ছে। মনে হচ্ছে নিঃশ্বাসটা এখনই গলা দিয়ে বের হয়ে যাবে। শিফু সময় নিয়ে লম্বা করে শ্বাস টানল। অক্সিজেনের অভাবে বুকের ছাতি ধরফর করছে। এই শিফু? খুব ভয় পেয়েছিলে? নিরুত্তর শিফু তখন দিশেহারা। শরীরে উচাটন মেলে ধরা অনুভূতি সাথে মাথার ভেতর কিলবিল করা চিন্তা তাকে একেবারে নিস্তেজ অস্থির করে তুলছে। কি হচ্ছে তার সাথে? কতটুক যৌক্তিক? কতটুক উচিত? যৌক্তিক অযৌক্তিক ন্যায্য অন্যায্য মনোভাব জাগল শিফুর মাঝে। চোখের সামনে ভেসে উঠল বাবা মায়ের মুখ। তারপরেই জলজল করে প্রদীপের মতো জ্বলতে দেখা গেল ভাইয়ের মুখাবয়বটা। তুহিন এক হাত দিয়ে শিফুর পিঠ আঁকড়ে রেখে অন্য হাত তার মাথায় রাখল। আদুরে ভঙ্গিতে হাত বুলাতে বুলাতে ক্ষীণ গলায় বলল, পরিস্থিতি এত বাজে ছিল যে আমি শুধু বদ্ধ রুমে তোমার জন্যে ছটফট করেছি। শিফু শক্ত করল নিজেকে। দুই হাত দিয়ে তুহিনকে নিজের থেকে ছাড়াল। কঠোর মুখে বলল, এত রাতে আপনি আমার রুমে কি করছেন তুহিন ভাইয়া? তুহিনের কপালে ভাঁজ পড়ল। শঙ্কিত নজরে সে দেখল শিফুকে। কপালের সরু ভাবটা আরো সূক্ষ্ম হয়ে উঠল। মেয়েটার কি হয়েছে? মজা করছে কি? তাকে তো কখনো ভাইয়া বলে ডাকেনি। তবে, শিফু, আমি তোমার ভাইয়া কবে থেকে হলাম? তুহিনের অস্থির মুখটা দেখে শিফুর নিজের কাছে বড্ড অসহায় লাগল। কোরিয়ান ড্রামার মতো দেখতে এই তুহিনকে যে সে অপছন্দ করে তেমনটা মোটেও নয়। বরং তার উঠতি বয়সে জন্ম নেওয়া তুহিনের প্রতি অনুভূতিগুলিকে সে চিরপরিচিত 4 অক্ষরে শব্দতা বসিয়েছে। তবুও কোথাও একটা কিন্তু তাকে বুঝি আগুন থেকে টেনে আনছে। বাবা সবসময় বলেন, শিফু কখনো কোনো ভুল করো না মা। শিফু বুঝে বাবা কোন ভুলের কথা ইঙ্গিত দেয়। মা উঠতে বসতে বলেন, শিফুরে কখনো এমন কিছু করিস না যাতে তোর বাবা ভাইয়ের নাক কাটা যায়। কাউকে পছন্দ হলে ভয় না পেয়ে আমাকে বলিস আম্মা। তবুও তোকে সাবধান। আশেপাশে কত কিছু শোনা যায়।
আর ভাইয়ার কথা তো সে মনেই করল না। তার ছোট্ট হৃদয় এখনও এত সাহস উদিত হয়নি যে বাবা মা ভাইকে ছাপিয়ে সে অনুভূতির দাম দিবে। কান্না পেলেও শিফু বলল, আপনি আমার থেকে বড় তুহিন ভাই। এত রাতে একা আমার ঘরে আসা ঠিক নয়। ভাইয়া দেখলে কেলেঙ্কারি হবে। আপনি প্লিজ যান। তুহিন ব্যস্ত হয়ে এগিয়ে এলো। শিফুর বাহু ধরে তার দিকে ফিরিয়ে বলল, এই শিফু, কি হলো তোমার? তুমি এত অদ্ভুত আচরণ করছো কেন? তুমি তো এমন না। হাত ছাড়ুন তুহিন ভাইয়া। আপনি আমার ঘর থেকে যান। শিফু, কি হয়েছে তোমার, প্লিজ বলবে? আপনাকে আমার ভালো লাগছে না। দয়া করে আপনি এখন যান। পায়ে পড়ি আপনার, যান। ভাইয়া পাশের ঘরেই আছে। জানলে কি হবে জানেন? যা হবার হবে। তুমি কি ভয় পাচ্ছ শিফু? শিফুর বুকের ভেতর তখন ধকধক করছে। থকথকে যন্ত্রণা অনুভব করছে। সহ্য করতে না পেরে জোরে জোরে শ্বাস টেনে সে খানিক উঁচু গলাতেই বলল, আপনি কি যাবেন তুহিন ভাইয়া? আপনি বুঝতে পারছেন না আমার ভালো লাগছে না? অসহ্য লাগছে। তবুও দাঁড়িয়ে আছেন কেন? যান। বের হয়ে যান। তুহিনের গলা ধরে আসছিল। তার হঠাৎ মেয়েদের মতো কান্না পাচ্ছে কেন? এই সামান্য বিষয়ে এত কষ্ট পেয়ে যাবে সে? না। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তুহিন জবাব দিল, ওকে। এত হাইপার হইও না। চলে যাচ্ছি আমি। গুড নাইট। শিফু কম্পিত শরীর টেনে দরজার কাছে গেল। আগে উকি দিয়ে দেখল আশেপাশে কেউ আছে কিনা। পরক্ষণে আবার ঘাড় বাঁকিয়ে তাকালো ঘরের ভেতর। তুহিন তখন অদ্ভুত কাতর চোখে তার দিকে তাকিয়ে আছে। তা দেখেই মেয়েটা মাথা ঘুরালো বুক ফাটা যন্ত্রণায়। নিঃশব্দে তুহিন মাথা নুয়ে একেবারে নিচে নামল। দরজাটা লাগিয়েই মুখ চেপে ফুপিয়ে উঠল শিফুটা। চলবে।